হ্যালো অ্যান্ড গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফিনিটি বাই লেটস ইমপ্রুভ, যেখানে তোমাদের লার্নিং হতে চলেছে অ্যাবসলিউটলি ইনফাইনাইট। আমি প্রদীপ স্যার, তোমাদের লাইফ সায়েন্স এডুকেটর। আর আজকে আমরা পড়তে যাচ্ছি সেল দ্য ইউনিট অফ লাইফ, কোর্স জীবনের একক, তার পার্ট 2। প্রথমেই বলে দিই, তোমরা যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে আমরা যত এডুকেটররা রয়েছি তারা তোমাদের জন্য কোয়ালিটি কন্টেন্ট আনার জন্য, তোমাদের কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করার জন্য বদ্ধপরিকর। যাই হোক, তো আগের লেকচারটা তোমরা প্রত্যেকে দেখেছো এবং তারপর তোমরা বই থেকে পড়েছো এবং এমসিকিউ সলভ করেছো, এটা আমি আশা করব। এখন পরের লেকচারটা শুরু করার আগে তোমাদেরকে কতগুলো আমি প্রশ্ন দেব এবং সেই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট সেকশনে দেবে। প্রথম প্রশ্ন, হু ডিসকভার্ড ইলেকট্রন মাইক্রোস্কোপ, এবং ওতে কি ধরনের লেন্স ইউজ করা হয়? ইলেকট্রন মাইক্রোস্কোপ কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন এবং তাতে কোন ধরনের লেন্স ইউজ করা হয়? এটা তোমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ওমনি সেলুলা ই সেলুলা, এই কথাটা প্রথম কে বলেন? তৃতীয় প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার কোন পর্দা, দুটো পর্দা আছে আমরা জানি, মাইটোকন্ড্রিয়া একটা বহিঃপর্দা একটা অন্তঃপর্দা, কোন পর্দা প্রবেদক ভেদ্য প্রকৃতির বা সিলেক্টিভলি পারমিয়েবল হয়? পরে তার ঠিক পরের প্রশ্নটা কি বলছি, অনেকগুলো থাইলাকয়েড একত্রিত হয়ে কি তৈরি করে প্লাস্টিডের ভেতরে? হিন্ট দিয়ে দিচ্ছি, প্লাস্টিডের ভেতরে এরকম অনেক কয়টা কয়েনকে একটার পর একটা রাখলে যে স্ট্রাকচারটা তৈরি হয় সেরকম দেখতে একটা কিছু তৈরি হয়, সেটা হলো অনেক কয়টা থাইলাকয়েড একত্রিত হয়ে তৈরি করে। সেই স্ট্রাকচারটার নাম কি? প্রোক্যারিওটিক কোষে কি ধরনের রাইবোজোম দেখা যায়? আমরা জানি আমাদের দু রকমের রাইবোজোম, 70S রাইবোজোম, 80S রাইবোজোম। প্রোক্যারিওটিকে কোন ধরনের রাইবোজোম আমরা দেখতে পাই? আর ফাইনাল প্রশ্ন, নিউক্লিয়েট কাকে বলে? নিউক্লিয়েট কাকে বলে? এই 6টা প্রশ্ন, এই 6টা টপিক আমি তোমাদের আগের লেকচারে পড়িয়েছি এবং তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে, নিচে কমেন্ট সেকশনে তোমরা এটার এই 6টা প্রশ্নের সঠিক উত্তর দেবে, তাহলে বুঝতে পারবো যে তোমরা পড়ছো। দেখো, যখনই আমরা কোনো কিছু পড়াই বা আমরা কিছু কারো কাছ থেকে কিছু পড়ি, সেটা কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসি হয়। আমি তোমাকে শুধু পড়িয়ে যাব, কিন্তু তোমাকে প্রশ্ন করলে তুমি তার উত্তর দিতে পারছো না, তাহলে কিন্তু সে পড়াটা হচ্ছে না। এই রেসিপ্রোকেশনটা খুব ইম্পর্টেন্ট, এবং সেই রেসিপ্রোকেশনে তোমরা অংশগ্রহণ করছো কিনা, তোমরা অ্যাক্টিভলি পড়ছো কিনা, সেটা জানার জন্যই এই 6টা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি। এই 6টা প্রশ্নের যে টপিক রয়েছে সেটা আমি আগের লেকচারে পড়িয়েছি, সেই লেকচারটা যদি দেখে না থাকো গিয়ে দেখো, আর যারা যারা দেখেছো তারা তারা এই 6টা প্রশ্নের উত্তর দাও, আমি কমেন্ট সেকশন চেক করব। যাই হোক, এবার আমরা আগের দিন কোথায় শেষ করেছিলাম একবার তাহলে রিক্যাপ করে নিই। আমরা আগের দিন আমাদের আলোচনা শেষ করেছিলাম প্লাস্টিডে, বিভিন্ন ধরনের প্লাস্টিড কি কি হয়। হ্যাঁ, আরেকটা তোমাদের প্রশ্ন আমি অ্যাড করছি, এবং সেই প্রশ্নটা তোমরা অলরেডি দেখেই নিয়েছো, ঠিক আছে, ছাড়ো, আর নতুন এক্সট্রা কোনো প্রশ্ন দিতে হবে না। তোমরা মনে করো যে আমরা লাস্ট যে আমাদের লেকচার ছিল সেটা কোথায় আমরা শেষ করেছি? আমরা শেষ করেছিলাম প্লাস্টিড এবং ক্লোরোপ্লাস্ট নিয়ে আলোচনা করা দিয়ে। এবার আমরা আজকে যেখান থেকে শুরু করব সেটা হলো এন্ডোমেমব্রেন সিস্টেম। এই পুরো জিনিসটাকে একসাথে বলা হয় এন্ডোমেমব্রেন সিস্টেম। এন্ডোমেমব্রেন সিস্টেম। তাহলে এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে কে কে পড়ে? জি মানে গলগি বডি, ইআর মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এল মানে লাইসোজোম, এবং ভ্যাকিউল, এর মধ্যে এদেরকে একসাথে জিইআরএল সিস্টেম বলে, জিইআরএল তন্ত্র বলে। এটা হলো কোষের একটা মোটামুটি বেসিক আমাদের কিছু এন্ডোমেমব্রেন সিস্টেমের পার্ট। এবার প্রথম যে আমাদের এন্ডোমেমব্রেন সিস্টেমটা রয়েছে সেটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখতে পাচ্ছ এই জিনিসটা, এই যে বাইরের নীলটা, এটা হলো আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন জিআরএল সিস্টেমে স্যার প্রথমে তো গলজি বডি আছে, আপনি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে কেন স্টার্ট করছেন? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে স্টার্ট করার প্রধান কারণটাই হলো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই গলজি বডি, সেখান থেকে লাইসোজোম, তারপরে ভ্যাকিউলস, সমস্ত কিছু সবকিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়, ঠিক আছে। তো যাই হোক, আমরা তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বেসিক আলোচনাটা শুরু করি। দেখো, আবিষ্কর্তা হচ্ছেন পোর্টার ও থমসন। সাল মনে রাখতে হবে না, শুধু মনে রাখো কি আবিষ্কর্তা পোর্টার ও থমসন।
আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সকল ইউক্যারিওট কোষে দেখা যাবে, প্রোক্যারিওট কোষে কেন দেখা যাবে না স্যার? ইউক্যারিওট কোষের প্রতি এত পার্সিয়ালিটি কেন, প্রোক্যারিওট কোষে কেন পাওয়া যাবে না? কারণ মনে করো আমরা এর আগে যখন প্রোক্যারিওট কোষ, ইউক্যারিওট কোষ এদের পার্থক্যগুলো পড়েছিলাম, তখন আমরা কি বলেছিলাম দেখি একবার পার্থক্যটাকে আমাদের ঝালাই করে নিই, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে যে স্যার হঠাৎ করে এটা কেন বলছেন। দেখো, পর্দাবৃত্ত অঙ্গাণু কি বলা হয়েছিল? প্রোক্যারিওট কোষে অনুপস্থিত, ইউক্যারিওট কোষে উপস্থিত। সেই কারণেই আমি তোমাদের ফাইনালি কি বললাম, যে আমাদের এন্ডোমেমব্রেন সিস্টেমের প্রথম যে স্ট্রাকচার সেটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটা সকল ইউক্যারিওট কোষে থাকবে। এটা একটা এমসিকিউ, যে প্রশ্ন বললো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোন নিম্নলিখিত কোন কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যায়? প্রথমে বললো উদ্ভিদ কোষ, দ্বিতীয় বললো প্রাণী কোষ, তৃতীয় বললো ব্যাকটেরিয়া, চতুর্থ বললো এ এবং বি উভয়। কি হবে অ্যান্সার? এ এবং বি উভয়। এতে কি ছিল? প্লান্ট সেল উদ্ভিদ কোষ, বিতে ছিল অ্যানিমাল সেল প্রাণী কোষ। এই দুটোর মধ্যে দুজনেই ইউক্যারিওটের মধ্যে পড়ে, দুজনের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যায়। এরপর কি রয়েছে? ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমের জালের মতো বিস্তৃত। দেখো, রেটিকুলাম শব্দের অর্থ হলো জাল, রেটিকুলাম শব্দের অর্থ হলো জাল। তাহলে আমরা এন্ডোপ্লাজমিক কথাটার মানেটা একটুখানি বুঝি। দেখো, আমরা কোষের একটা ফ্লো চার্ট পড়েছিলাম, আশা করি তোমাদের খেয়াল আছে। এই ফ্লো চার্টটা দেখো, এই ফ্লো চার্টে আমি একটা কিছু বলেছিলাম তোমাদের। দেখো, সাইটোপ্লাজমকে আমরা এক্টোপ্লাজম আর এন্ডোপ্লাজম আমরা ভাগ করি। এক্টোপ্লাজম পরিধির দিকে, এন্ডোপ্লাজম কেন্দ্রের দিকে, এটাকে বলে এন্ডোপ্লাজম। এই এন্ডোপ্লাজমের মধ্যে জালের মতো যে থাকবে সেই হবে এন্ডোপ্লাজমিক জালিকা, সেই হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে তাহলে যার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মনে রাখতে অসুবিধা হচ্ছে সে কি আর ভুলবে? একদমই না। এন্ডোপ্লাজমিক তোমরা জানলে এন্ডোপ্লাজমকে ডিনোট করে, আর রেটিকুলাম শব্দের অর্থ হচ্ছে জাল অর নেটওয়ার্ক। এর থেকে আমরা কি বুঝতে পারছি? যে সেলের সাইটোপ্লাজমের মধ্যে মেমব্রেনাস সিস্টেমের, সেলের সাইটোপ্লাজমের মধ্যে মেমব্রেন দিয়ে তৈরি, বায়োমেমব্রেন দিয়ে তৈরি করা যে জালিকাকার যে স্ট্রাকচারটা আছে সেটাই হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা একস্তরীয় পর্দা দিয়ে তৈরি। তাহলে এখন তোমরা যে প্রশ্নের উত্তরটা, যে আরেকটা এক্সট্রা প্রশ্ন তোমরা এখন অ্যান্সার করবে, সেটা হলো যে তিনটি অর্গানেলিতে ডাবল মেমব্রেন থাকে তার নাম, তাদের নাম। দেখতে পাচ্ছ? যে তিনটি অর্গানেলিতে আমাদের ডাবল মেমব্রেন সিস্টেম, দ্বিস্তরযুক্ত মেমব্রেন থাকে, তাদের নাম আমি হিন্ট দিয়ে দিচ্ছি। এই তিনটে অর্গানেলিতে, আমি বলো একটা হিন্ট তো দিয়ে দিয়েছি, তিনটে। আর এই তিনটে অর্গানেলির কমন কি আছে? এদের মধ্যে ডিএনএ, আরএনএ, রাইবোজোম থাকে, তার মানে প্রোটিন সিনথেসিসের সমস্ত মেশিনারি এদের মধ্যে আছে এই তিনটেতে। এটার উত্তর করবে। এটাই তোমাদের লাস্ট প্রশ্ন, আর কোনো প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করব না হোপফুলি, যদি আমার ইচ্ছা হয় করতেই পারি। যাই হোক, তা এই 7টা প্রশ্নের উত্তর তোমরা করবে, এই 7 নম্বর প্রশ্নের উত্তর অবশ্যই করবে। তাহলে কি হলো? আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটাই মেমব্রেন দিয়ে তৈরি। প্লাজমা পর্দা থেকে নিউক্লিয় জালিকা, নিউক্লিয় মেমব্রেন পর্যন্ত এরা বিস্তৃত। দেখো, উপরে যদি এই ছবিটা দেখো, এই যে ভেতরে দেখতে পাচ্ছ এই সাদা পার্টটা, এটা হলো তোমার নিউক্লিয়াস, আর এই বাইরে এটা হচ্ছে তোমার কোষ পর্দা, সেল মেমব্রেন। এই নিউক্লিয়ার মেমব্রেন থেকে কোষ পর্দা পর্যন্ত এই যে পুরো রিজিয়নটা, এই পুরো রিজিয়নটার মধ্যে বিস্তৃত কে? এই পুরো রিজিয়নটার মধ্যে বিস্তৃত তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, সেটারই একটা ম্যাগনিফাইড ভার্সন। এই যে পার্পল কালারের তোমরা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই পার্পল কালারের স্ট্রাকচারটা, এই যে এটা, দাঁড়াও তুমি, এটা তো দেখা যাবে না,
এই নাও, আশা করি দেখতে পাচ্ছ এই যে পার্পল কালারের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই পার্পল কালারের স্ট্রাকচারটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এখান থেকে আসে এই নিউক্লিয়ার মেমব্রেন। তার পাশে এই যে নীল রঙের স্ট্রাকচারটা আছে, এই নীল রঙের স্ট্রাকচারটা পুরোটা নিউক্লিয়ার মেমব্রেন থেকে একদম সেল মেমব্রেন পর্যন্ত যুক্ত। এই পুরো জিনিসটা এটাই হলো তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার আচ্ছা, তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো আমাদের কোথা থেকে কোথায় বিস্তৃত জানলাম। এবার সার্কোপ্লাজমিক রেটিকুলাম কি? সার্কোপ্লাজমিক রেটিকুলাম হলো আমাদের যে মাসেল, আমাদের যে মাসেল, আমাদের মাসেল সেলের মধ্যে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে তাকে বলা হয় সার্কোপ্লাজমিক রেটিকুলাম। সাথে একটু মাসেলও দেখিয়ে নিলাম। এনিওয়েজ, তো মাসেল সেলের মধ্যে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে তাকে বলা হয় সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এটা কেন ইম্পর্টেন্ট? যখন আমরা মাসেল কন্ট্রাকশন দেখব তখন দেখব যে এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম পেশি কোষের মধ্যে এই যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে এ প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সঞ্চয় করে রাখে। আর আমাদের মাসেল কন্ট্রাকশন, আমাদের যে পেশি সংকোচন যে হয়, আমাদের যে পেশি এই যে এখানে আমার আছে, এই যে পেশি সংকোচন করলাম, এই যে সংকোচন হলো বাইসেপের, এটার জন্য আমার কি দরকার? ক্যালসিয়াম দরকার। এই মাসেল কন্ট্রাকশনটার জন্য আমার ক্যালসিয়াম দরকার। এই কারণে ক্যালসিয়ামটাকে স্টোর করতে হবে। কে স্টোর করবে? করবে হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। সার্কোপ্লাজমিক রেটিকুলাম কি? সেটা হলো আমাদের যে পেশি কোষ, মাসেল সেল, তার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এটা তোমাদের একটা পোটেনশিয়াল এমসিকিউ। ঠিক আছে, এটা তোমাদের একটা পোটেনশিয়াল এমসিকিউ। এক মিনিট, আমি তোমাদের এটাকে একটুখানি সেট করে নিই। এক মিনিট দাঁড়াও। হুম, এবার দেখো, যা একটু আগে দেখা যাচ্ছিল না, তো সেটা কি? তাহলে সার্কোপ্লাজমিক রেটিকুলাম কি জিনিস? সার্কোপ্লাজমিক রেটিকুলাম হলো তোমার মাসেল সেলের, তোমার পেশি কোষের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটা। এটা তোমাদের একটা, আমি যেটা বললাম, পোটেনশিয়াল এমসিকিউ। এই লাইনটার থেকে একটা পোটেনশিয়াল এমসিকিউ আসতে পারে। আবার বলে দিচ্ছি, কোনোটাই তোমাদের এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি না, এই সব কিছুই কিন্তু তোমাদের বই থেকেই আমি খুঁজে বের করেছি। তোমরা যে বই পড়ো ক্লাস 10-11, ক্লাস 9-10 লেভেলে, সেই বইয়ের থেকে আমি খুঁজে বের করেছি। এনিওয়েজ, এরপর বলা হচ্ছে মাইলয়েড বডি। মাইলয়েড বডি কি? তাহলে আমাদের স্যার সব কোষেই তো বলছেন যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, তাহলে আমাদের চোখের রেটিনা তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হয় মাইলয়েড বডি। আচ্ছা, এবার তাহলে স্যার সব কোষেই কি আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সংখ্যা সমান? না। আমাদের যে সমস্ত কোষে বিপাকীয় ক্রিয়া, মেটাবলিজম, মাথায় রাখবে মেটাবলিক্যালি অ্যাক্টিভ যে সমস্ত আমাদের সেল রয়েছে, সেই সমস্ত সেলে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সব থেকে বেশি থাকে। একটা নতুন ইংলিশ ওয়ার্ড যারা জানো না জেনে নাও, মেটাবলিজম মানে হলো কোষের বিপাক ক্রিয়া। কোষের মধ্যে যে সমস্ত বিপাক ক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়াগুলো চলে, যেমন আমাদের ক্রেবস সাইকেল, আমাদের গ্লাইকোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, এই অনেক চলে, অনেক রকমের প্রক্রিয়া চলে। সবকিছুর মধ্যে সেন্ট্রাল রোল কোন অঙ্গাণুটা প্লে করে? সেন্ট্রাল রোল কার? সেটা হলো আমাদের এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের। ঠিক আছে, তাদের মধ্যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সংখ্যা বেশি থাকে। কে কে সেরকম সেল? আমাদের যকৃৎ সেল, মানব দেহের সব থেকে বড় অঙ্গ, সরি, সব থেকে বড় গ্রন্থি। সব থেকে বড় গ্ল্যান্ড, মানবদেহের সব থেকে বড় গ্ল্যান্ডকে, মানবদেহের সব থেকে বড় গ্ল্যান্ড হচ্ছে যকৃৎ, আমাদের লিভার। লিভারের মধ্যে আমরা যে যা যা খাই সবকিছুর মধ্যে কিছু না কিছু পোটেনশিয়াল টক্সিন থাকে। এক্সাম্পল, আমরা যে শাক পাতা খাচ্ছি, আমরা যে ফলমূল শাকসবজি খাচ্ছি, তার মধ্যে কিছুটা হলেও পেস্টিসাইড থাকে, কিছুটা হলেও সার থাকে, তাই না? কীটনাশক থাকে। এগুলো আমাদের পেটে যাচ্ছে, এটা তো আমার শরীরের জন্য কোনোভাবে প্রয়োজন নাই। এগুলোকে
ছেঁকে বের করে কে, এগুলোকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নিষ্ক্রিয় করে কে, সেটা কাজ হচ্ছে যকৃৎ। তার মানে কি মেটাবলিক্যালি অনেক বেশি অ্যাক্টিভ, বিপাকীয়ভাবে অনেক বেশি অ্যাক্টিভ, তাহলে এই যকৃৎ কোষের মধ্যে আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সংখ্যা অনেক বেশি হবে। সেরকম আর কে আছে আমাদের প্লাজমা কোষ। প্লাজমা কোষ কারা, আমরা যখন অনাক্রম্যতা পড়বো তখন আমরা জানবো প্লাজমা কোষ, এরা আমাদের অ্যান্টিবডি তৈরি করে। আমাদের যে অ্যান্টিজেন ঢোকে আমাদের শরীরে বিভিন্ন, তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে কে, প্লাজমা সেল। এটা হলো আমাদের ডব্লিউবিসির, আমাদের যে শ্বেত রক্ত কণিকা তারই পার্ট প্লাজমা সেল। তো এই প্লাজমা সেলের কি কাজ, এই প্লাজমা সেল অ্যান্টিবডি তৈরি করে এবং এর মধ্যে প্রচুর পরিমাণে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায়। আন্তরিক কোষ, আন্তরিক কোষ মানে আমাদের যে স্টমাক, পাকস্থলী, লার্জ ইন্টেস্টাইন, বৃহদন্ত্র, স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত, এদের মধ্যে যে সমস্ত সেল থাকে তাদের আন্তরিক কোষ বলে। এই কোষগুলো, এদের মধ্যে প্রচুর পরিমাণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যাচ্ছে। অগ্নাশয়, ইংরেজিতে যাকে বলে প্যানক্রিয়াস, বলে রাখি তোমাদের। আচ্ছা, তারপরেই রয়েছে শুক্রাশয়, ডিম্বাশয়, টেস্টিস, ওভারি। ঠিক আছে, এই যে শেষের তিনটা বললাম, প্যানক্রিয়াস, টেস্টিস, ওভারি, অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, এই তিনটে, তার সাথে যকৃৎ, এটা কিন্তু তোমাদের মানব দেহের যে ইম্পর্টেন্ট কিছু অর্গান রয়েছে, সেই অর্গানগুলোর একটা আলাদা চ্যাপ্টার রয়েছে। সেই চ্যাপ্টার যখন আমরা পড়বো তখন এগুলো নিয়ে একটু ডিটেলে আমরা আলোচনা করব, তখনই আমাদের জানতে হবে। এখনকার জন্য কি, অগ্নাশয়ের কাজ কি, আমাদের যে পাক রস সেটা সিক্রেশন করা, পাকরস বা যেটা আমাদের প্যানক্রিয়াটিক জুস বলে, মানে প্যানক্রিয়াট থেকে অগ্নাশয় রস, পাকরস না, পাকরস তো পাকস্থলী থেকে হবে, অগ্নাশয় রস, যেটার মধ্যে কি থাকে, ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, প্রোকার্বক্সি পেপটাইডেস, এই জাতীয় অ্যামাইলেস, প্যানক্রিয়াটিক অ্যামাইলেস, এই জাতীয় যে হাইড্রোলাইজিং উৎসেচক গুলো থাকে, এটা কোথায় থাকে, আমাদের প্যানক্রিয়াসে থাকে। প্যানক্রিয়াস এই এনজাইম তৈরি করে, তার জন্য আমার প্যানক্রিয়াসের সেলে। আচ্ছা, প্যানক্রিয়াস থেকে তিনটা হরমোন তৈরি হয়, এই হরমোনের নাম কি তোমরা কেউ জানো? জানা উচিত। আমি বলে দিচ্ছি, একটা হরমোন তো অবশ্যই তোমরা জানো, আই দিয়ে নাম শুরু হয়, সে হরমোনটার নাম তোমরা কমেন্ট সেকশনে বলবে। সে হরমোনটা কি তৈরি হয়, কমেন্ট সেকশন কি তৈরি হয় সেটা বলবে। ঠিক হোক ভুল হোক তোমরা বলো, কারণ তোমরা যদি ভুল বলো সেটাকে কারেকশন করে দেওয়ার জন্য আমরা আছি। ঠিক আছে, লজ্জা পাওয়ার কিছু নেই, তোমরা সেটা লেখো। কারণ তোমরা যখন লিখবে, যত বেশি তোমার আর আমার মধ্যে ইন্টারাকশনটা চলবে, তত আমাদের ক্লাসটা তত এঙ্গেজিং হবে, তত আমরা ক্লাসটা ভালো মতো বুঝবো। যাই হোক, প্যানক্রিয়াস থেকে তাহলে সে হরমোনও তৈরি হয়। সে হরমোনটা তৈরি করার জন্য প্যানক্রিয়াসের মেটাবলিক অ্যাক্টিভিটি বেশি থাকা প্রয়োজন, তাই প্যানক্রিয়াসের মধ্যে আমার এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকবে। শুক্রাশয়, ডিম্বাশয়, এরাও হরমোন প্রোডাকশন করে। শুক্রাশয় থেকে আবার শুক্রাণু তৈরি হয়, ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হয়। এই যে প্রক্রিয়াগুলো, এটার জন্য প্রচুর পরিমাণে মেটাবলিক অ্যাক্টিভ হতে হয়, মেটাবলিক্যালি অ্যাক্টিভ হতে হয় সেই কোষগুলোকে, সেই অর্গানটাকে। সেই কারণে এখানেও আমি প্রচুর পরিমাণে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাবো। এরপর দেখি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তিনটি প্রধান অংশ কি কি বলছে, সিস্টার্নি, ভেসাইকেল অ্যান্ড টিবিউল। এবার তোমরা যদি এই ছবিটাকে দেখো, এই ছবিটার মধ্যে এই যে সমান্তরাল জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে সমান্তরাল সমান্তরাল কতগুলো পাতের ন্যায় দেখা যাচ্ছে, এরা হচ্ছে সিস্টার্নি। আচ্ছা, তারপর এই যে টিউবের মতো দেখতে পাচ্ছ তোমরা, এই যে মনে হচ্ছে কতগুলো নল একসাথে এইভাবে জুড়ে আছে, এই যে নলের মতো, এই যে নলের মতো, আমার মাউসটাকে তোমরা ফলো করো, মাউসের কার্সারটা, এদেরকে বলা হয় হলো টিবিউলস। আর এখান থেকে এই যে জিনিসটা তৈরি হলো, এটা হচ্ছে ভেসাইকেল। ভেসাইকেল মানে থলি, ছোট থলি। ঠিক আছে, ছোট থলি, ছোট একটা বেলুনকে ফোলালে যে ছোট্ট আমাদের গোল থলির মতো তৈরি হতে পারে, সেটাই হলো ভেসাইকেলস। তার সাথে এগুলো হচ্ছে টিবিউলস। আচ্ছা, আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় প্রকার? আচ্ছা স্যার, এক প্রকারই কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয় নাকি অনেক রকমের আছে? একটু আগে স্যার বললেন মাইলয়েড বডি, একটু আগে বললেন স্যার সার্কোপ্লাজমিক রেটিকুলাম। না, ওরা বিশেষ কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে বিশেষ নাম দেওয়া হয়েছে, কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাকচুয়ালি দুই ধরনের, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি কি? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে এসিআর দিয়ে আমরা ডিনোট করব, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে আরইআর দিয়ে আমরা ডিনোট করব। আচ্ছা, তাহলে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজটাও আমরা জেনে নিই, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি।
প্রোটিন ও লিপিড সংশ্লেষ, প্রথম কাজ প্রোটিন ও লিপিড সংশ্লেষ। দ্বিতীয় কাজ সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা। দেখো সাইটোপ্লাজমের মধ্যে জালের মতো ছড়িয়ে আছে, এই মেমব্রেনাস স্ট্রাকচারটা সাইটোপ্লাজমের মধ্যে জালের মতো ছড়িয়ে আছে। তার মানে কি আমার কোষের যে গঠনটা সেটাও অনেকটা অনেকটা ডিটারমাইন করবে। এটাও আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা ইম্পর্টেন্ট কাজ। পর্দা বেষ্টিত বিভিন্ন যে কোষীয় অঙ্গাণু, পর্দা বেষ্টিত যে কোষীয় অঙ্গাণু সেগুলো তৈরি করে। কে পর্দা বেষ্টিত অঙ্গাণু আছে, কে আছে বলো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা আমরা পড়ছি তার সাথে কে আছে? গলজি বডি, তারপরে কে আছে? লাইসোজোম, তারপরে কে আছে বলো? ভ্যাকিওল। একদম কারেক্ট, একদম কারেক্ট। তোমরাই কারেক্ট অ্যান্সার দেবে, তোমরা ইনফিনিটি বাই লেটস ইমপ্রুভে পড়ছো, সেই কারণে তোমরাই একমাত্র কারেক্ট উত্তরটা দিতে পারবে, এটা আমার বিশ্বাস। আর আশা করি যখন এক্সাম হয়ে যাবে তখন 50 আউট অফ 50 এনে তোমরা আমাকে গর্বিত করবে যে প্রদীপ স্যারের কাছ থেকে পড়েছিলাম লাইফ সায়েন্সে 50 আউট অফ 50। আমাদের ধরো আজকের থেকে আমাদের মিশন এটাই, আমরা লাইফ সায়েন্সে 50 আউট অফ 50 আনবো। আমরা সবাইকে দেখিয়ে দেবো যে স্যার ইনফিনিটি বাই লেটস ইমপ্রুভ কোনো অংশে কম যায় না, ওরাও 50 আউট অফ 50 লাইফ সায়েন্সে নিয়ে আসতে পারে, ওখানকার স্টুডেন্টরাও 50 আউট অফ 50 লাইফ সায়েন্সে নিয়ে আসতে পারে। এই ভরসা নিয়ে আমার পরীক্ষা দিতে যাব। আমি তোমাদেরকে বলেছিলাম যে যেভাবে আমি তোমাদেরকে পড়াচ্ছি তার ফাইনাল রেজাল্ট একটাই হবে, যখন প্রশ্ন আসবে তোমরা সিম্পলি এনকাউন্টার করবে প্রশ্নকে, বাকিরা প্রশ্নের উত্তর করবে, তোমরা এনকাউন্টার করবে। এইভাবে আমরা লাইফ সায়েন্সটাকে তৈরি করব, এইভাবে আমরা ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, ম্যাথ, রিজনিং, জিকে সবকিছুকে তৈরি করব, যাতে ইনফিনিটি বাই লেটস ইমপ্রুভের প্রত্যেকটা স্টুডেন্ট এএনএম জিএনএম পরীক্ষায় যাতে একদম টপ লেভেলে যেতে পারে। এটা আমার ভরসা, আর এই ভরসাটাকে তোমরা বাস্তবায়িত করবে। যাই হোক, তাহলে কি হচ্ছে? পর্দা বেষ্টিত অঙ্গাণু তৈরি করছে কে? পর্দা বেষ্টিত অঙ্গাণু কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা আমরা পড়ছি, তার সাথে কি আছে? গলজি বডি, লাইসোজোম, আর কে আছে? ভ্যাকিওল। এক্স্যাক্টলি। এবার তার সাথে কি করতে পারে? এক কোষে বিপাকীয় কাজ করতে পারে। অবশ্যই এর মধ্যে এনজাইম সিস্টেম রয়েছে, এনজাইম সিস্টেম থাকা মানেই ও কোষের যে মেটাবলিজমের কাজ সেই মেটাবলিজমের কাজটাও ভালো মতো করতে পারবে। এবার যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, আচ্ছা একটুখানি আমরা আগে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে আলোচনা করি। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্যার রাফ কেন হঠাৎ করে? স্যার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ মানে হচ্ছে মসৃণ এবং অমসৃণ, রাফ মানে মসৃণ, রাফ মানে অমসৃণ, স্মুথ মানে মসৃণ। কেন স্যার এই রাফনেসটা আসছে? কেন স্যার একটা মেমব্রেনাস স্ট্রাকচার হঠাৎ করে সিল্কের মতো স্মুথও তো হতে পারতো, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সিল্কের মতো স্মুথও হতে পারতো, হঠাৎ করে আমরা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্যার কেন আসলো? কারণ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে আছে রাইবোজোম। দেখো তোমার এখানে বলা আছে এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি থাকে? রাইবোজোম যুক্ত থাকে। কিসের সাহায্যে? রাইবোফোরিন প্রোটিনের সাহায্যে। এটা তোমাদের একটা এমসিকিউ। দেখো প্রত্যেকেই জানবে যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হোয়াই রাফ? বিকজ ইট হ্যাজ রাইবোজোম অন ইটস সারফেস। বাট লেটস ইমপ্রুভের, ইনফিনিটি বাই লেটস ইমপ্রুভের তোমরা যারা স্টুডেন্ট তারাই একমাত্র তোমরা জানবে কি রাইবোফোরিন প্রোটিনের সাহায্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যুক্ত থাকে। এই রাইবোফোরিন প্রোটিন, এটা একটা পোটেনশিয়াল এমসিকিউ, এটা আসতে পারে, নোট করে রাখো। সেই কারণেই রাইবোফোরিনের সাহায্যে যেহেতু আমাদের রাইবোজোম যুক্ত থাকে তাই এটাকে অমসৃণ লাগে। কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা। কি বলেছিলাম? রাইবোজোম যেখানে সেখানেই প্রোটিন সংশ্লেষ, রাইবোজোমের কাজই প্রোটিন সংশ্লেষ, আমরা পড়বো। এরপর কে রয়েছে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ কেন? সিম্পল, রাইবোজোমটা নেই। রাফ কেন ছিল? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আরিয়ার, রাফ কেন ছিল? তার মধ্যে রাইবোজোম ছিল। স্মুথ, তাহলে স্মুথ কেন? ওর মধ্যে রাইবোজোম নেই। ওর কাজ কি? ওর কাজ হলো কোলেস্টেরল ও লিপিড সংশ্লেষ করা। তাহলে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হলো কোলেস্টেরল এবং লিপিড সংশ্লেষ করা। আশা করি তোমাদের এতটুকু ক্লিয়ার, এতটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা একটুখানি দেখি যে এটা দেখতে কেমন হয়। এই যে ছবিটা দেখছো এটা ইলেকট্রন মাইক্রোস্কোপ। ইলেকট্রন মাইক্রোস্কোপের যে ছবিটার মধ্যে দেখো এই যে তোমরা সিস্টার্নিটা দেখতে পাচ্ছ, একটু আগে তোমাদের সিস্টার্নি বললাম, এই যে পাতের মতো, এই যে একটা পাত, দুটো পাত, এই যে আরেকটা পাত, এরকম পাতের মতো, এরকম প্লেটের মতো সিস্টার্নি গুলো সাজানো।
এবার এই যে প্লেটের মতো সিস্টার্নিগুলো সাজানো রয়েছে, এর মধ্যে দেখো এর প্রত্যেকটা গায়ে এরকম ডট ডট কিছু স্ট্রাকচার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এটাকে কি বলেছে দেখো, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই দেখো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দেখতে পাচ্ছ? এরপর আমরা আরেকটু ভিতর দিকে যাই, এবার আমার হাতটা কেটে যাবে এখানে গেলে, তো আমরা এখানেই দেখবো। এই জায়গাটাতে দেখো, এই জায়গাটা যত আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, কোথাও কি এরকম ডট ডট কিছু দেখা যাচ্ছে? এটা হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে এখানে রাইবোজোম নেই, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা দেখো, এটা হলো তোমাদের সিস্টার্নি, এটা হচ্ছে তোমাদের সিস্টার্নি, স্পেলিংটা তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, এই যে ছোট ছোট জিনিসগুলো দেখতে পাচ্ছ, এটা হলো তোমাদের ভেসাইকেল। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে টিবিউলস। দেখো এটার মধ্যে দেখতে পাচ্ছ এই যে এখানে আছে কি, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এখানে আছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, আরেকটা জিনিস দেখে নেবে। ধরো এটা একটা এটা ধরে নাও এটা পুরোটা আমার সাইটোপ্লাজম, আমি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা এরকম মেমব্রেনাস সিস্টেম দেখাচ্ছি, তাহলে দুটো প্রকোষ্ঠ হলো কিনা দেখো, একটা সাইটোপ্লাজম, একটা তার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরের একটা পার্ট। তো এদের কিছু একটা নাম আছে, এটা হলো লুমিনাল পার্ট, আর এটা এক্সট্রা লুমিনাল পার্ট। লুমিনাল ও এক্সট্রা লুমিনাল এই দুটো পার্টে ডিভাইডেড থাকে বাই দ্য মেমব্রেনস অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এভাবে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাকে কমপ্লিট করলাম। এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে যাওয়ার পর নেক্সট যে আমরা স্ট্রাকচারটাতে আসবো, সেটাকে আমরা বলবো গলজি বডি। এখন গলজি বডি অ্যাকচুয়ালি কি জিনিস? গলজি বডি ইজ নাথিং বাট এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটা আস্তে আস্তে যখন নিউক্লিয়াস থেকে দূরের দিকে চলে যায়, তখন এটা ফর্ম করে ফেলে গলজি বডি। দেখো তুমি যদি আবার এই ছবিটাকে, আবার তোমাদের জন্য এই ছবিটাকে একটু ঠিক করতে হবে, বিকজ ছবিটা লেখার উপরে চলে এসেছে, একটু দাঁড়াও। আচ্ছা, তাহলে যে আমরা যখন আলোচনা করছিলাম গলজি বডি নিয়ে, দেখো গলজি বডির ক্ষেত্রে কি হচ্ছে, যে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই আমাদের গলজি বডিটা তৈরি হচ্ছে। যত আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা নিউক্লিয়াসের দিকে ওর পর্দাগুলো যেতে থাকবে, সেখান থেকে আস্তে আস্তে গলজি বডি তৈরি হবে। এবার গলজি বডির, তাহলে আমরা খুব তাড়াতাড়ি দেখি গলজি বডিতে কি কি টপিক আছে, আমাদের কি কি জানতে হবে। সবার আগে আবিষ্কর্তা ক্যামিলো গলগি কোথা থেকে তৈরি করে, কোথা থেকে এটা খুঁজে পেয়েছেন? প্যাঁচার স্নায়ুকোষ থেকে। সকলে জানবে কি ক্যামিলো গলগি এটাকে আবিষ্কার করেছেন। তোমরা এক্সট্রা কি জানবে? প্যাঁচা স্নায়ুকোষ থেকে আবিষ্কার করেছেন। আবার একই কথা সকল ইউক্যারিওটিক কোষে দেখা যায়, কারণ পর্দাবৃত অঙ্গাণু। পর্দাবৃত অঙ্গাণু কোথায় দেখা যায়? পর্দাবৃত অঙ্গাণু দেখা যায় আমাদের সমস্ত ইউক্যারিওট কোষে। তাহলে ইউক্যারিওটিক কোষে, সকল ইউক্যারিওটিক কোষে আমরা, সকল ইউক্যারিওটিক কোষে আমরা দেখতে পাবো কাকে? গলজি বডিকে। ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে দেখা যায়। কোথায় দেখা যায়? ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে দেখা যায়। যে কারণ কি দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই তৈরি হচ্ছে, তাহলে আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো এটা সাইটোপ্লাজমে দেখা যাবে। একস্তরীয় পর্দা দ্বারা তৈরি, সেটাই বলেছে, সিঙ্গেল মেমব্রেন সিস্টেম। প্লাজমা পর্দা ও নিউক্লিয় পর্দার মধ্যে অবস্থিত। তাহলে আমরা যদি একবার আবার একই রকম ভাবে উপরের এই ছবিটা দেখি, উপরের এই ছবিটা দেখি, দেখো এখানে কোথাও আছে আমার নিউক্লিয়াস, সামওয়্যার হেয়ার, এরকম একটা কোনো জায়গাতে নিউক্লিয়াস আছে। এই যে আমার কোষ পর্দা, তার মাঝখানে এই দেখো, তার মানে এখানে কোনো একটা সময় আগে আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছিল, এখানে কোথাও ছিল। এখন সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা এখানে কি তৈরি করে দিয়েছে? গলজি বডি তৈরি করে দিয়েছে। সেই গলজি বডিটারই এই যে এনলার্জড ভার্সন, এনলার্জ ছবি এটা। আচ্ছা, তো দেখো লেখাই আছে এটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দার থেকেই তৈরি হয়। এটি তরলে পূর্ণ এবং ক্ষরণে সাহায্য করে। কি? এর ভেতরে আমাদের কোষে যখনই কোনো একটা পাউচিং সিস্টেম তৈরি হবে, মেমব্রেন সিস্টেম কিছু একটাকে ঘিরে থাকবে, ভেতরে তো কিছু একটা থাকতে হবে, সেটা হলো এখানে কিছু সেলের ফ্লুইড থাকে। কি ফ্লুইড থাকে? আমাদের সাইটোপ্লাজমেরই কিছুটা পার্ট, তরল ধাত্র এটার ভেতরে থাকে, ক্ষরণে সাহায্য করে। কি ক্ষরণে সাহায্য করে একটু পরে আমরা দেখব। আচ্ছা, কি বলেছে? এর চারদিকে একটা স্বচ্ছ অংশ থাকে, অঙ্গাণুবিহীন অংশ থাকে, একে বলে জোন অফ এক্সক্লুশন।
কি হচ্ছে দেখো, আমার যদি এটা একটা কোষ হয়, কোষের ধরলাম এই একটা জায়গাতে আমার এই গলজি বডি রয়েছে, তাহলে এর চারদিকে কিছুটা এরিয়াতে এখানে কোনো কোষ অঙ্গাণু থাকবে না, নো অর্গানেল। নো অর্গানেলি। তাহলে এইটাকে কি বলবো, এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই যে জায়গাটা, এটা আমার পুরো কোষের সাইটোপ্লাজম, এটা হচ্ছে আমার গলজি বডি। আর এই যে তার চারপাশে, গলজি বডির চারপাশে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এই এরিয়াটা হলো জোন অফ এক্সক্লুশন, এখানে কোনো রকম কোষীয় অঙ্গাণু আমরা দেখতে পাই না। ঠিক আছে, এটার ইম্পর্টেন্স কি, এটার অ্যাকচুয়াল ইম্পর্টেন্স এখনো অবধি খুব যে বেশি এক্সপ্লোর করা হয়েছে তা না, তবে এটার ইম্পর্টেন্স এটুকু বলতে পারি যে গলজি বডির থেকে যে সমস্ত জিনিস তৈরি হয়ে আসে, এটা যাতে অন্য কোনো কোষীয় অঙ্গাণুর সাথে যুক্ত হয়ে অন্য কোনো রাসায়নিক প্রক্রিয়াতে অংশগ্রহণ না করে, সেটার থেকে বাঁচানোর জন্য আমরা গলজি বডির পাশে একটা জোন অফ এক্সক্লুশন রেখে দিয়েছি। এই জোন অফ এক্সক্লুশন আমরা গলজি বডির পাশে রেখে দিয়েছি। সিম্পলি এইভাবে আমরা এটাকে মনে রাখতে পারি। এরও রয়েছে তিনটি অংশ, কি, সিস্টার্নি ভেসিকল, ভেসিকল ছোট বড় হতে পারে, আর হলো টিবিউলস, তাই তো। দেখো, আমরা এই ছবিতে যে সিস্টার্নি দেখতে পাচ্ছি, এই যে এখানে সিস্টার্নি রয়েছে, সিস্টার্নি দেখতে পাচ্ছি একই রকম করে বললাম, পাতের মতো, প্লেটের মতো অ্যারেঞ্জড। ঠিক আছে, এর মধ্যে আমরা এই যে ভেসাইকেল গুলো দেখতে পাচ্ছি, এই যে দেখো ভেসাইকেল, এই যে একটা ভেসাইকেল, ছবির উপরে পড়ে গেল, এই যে একটা ভেসাইকেল, এই যে একটা ভেসাইকেল তৈরি হচ্ছে এখনো গলজি বডির সাথে যুক্ত, এটাও ভেসাইকেলটা গলজি বডির সাথে যুক্ত, এটা তৈরি হচ্ছে, এটাও একটা ভেসাইকেল, এটা একটা বড় সাইজের ভেসাইকেল দেখতে পাচ্ছি। আচ্ছা স্যার, তাহলে টিবিউলটা কোথায়? টিবিউলও তো আছে বলছেন, এই যে দেখো টিবিউল। তো তোমাদের এগুলো চিনতে হবে না, আমি জাস্ট তোমাদের ইন্টারেস্টের জন্য আমি এগুলো চিনিয়ে দিচ্ছি। তোমাদের যেটা মনে রাখতে হবে, যে কি কি দিয়ে তৈরি, গলজি বডি তৈরি, সিস্টার্নি, ভেসাইকেলস অফ ভেরিয়াস সাইজ, ছোট বড় সবই হতে পারে, আর টিবিউলস। এবার আমাদেরকে জানতে হবে এর আছে দুটি তল, দুটো সারফেস, দুটো সারফেস কি বা দুটো ফেস, কি, একটা সিস ফেস, একটা ট্রান্স ফেস। অ্যাকচুয়ালি তুমি গলজি বডিকে কিছুটা এরকম মনে করো, ধরো এটা আমার গলজি বডি, এদিকে আমার আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পার্ট, এদিকে আছে আমার কোষ পর্দা, এটা আমার গলজি বডি। এটা বুঝতে গেলে এটা তোমাদেরকে এখন আমার আমার দিকে একদম ফোকাস করো, এদিকে কি লেখা আছে ভুলে যাও, এখন আমার দিকে ফোকাস করো। দেখো, এটা হচ্ছে তোমার ধরে নাও গলজি বডি, এটা হলো তোমার গলজি বডি। এবার কালোতে দেখা যায় ভালো। এই সাইডটাতে ধরে নাও তোমার কি রয়েছে, এই সাইডটাতে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, এখানটাতে এদিকটাতে কোথাও তোমার কোষ পর্দা রয়েছে। তাহলে কোনো একটা জিনিস এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হলো, গলজি বডিতে আসবে, তারপরে আমাদের কোষ পর্দা দিয়ে বেরিয়ে যাবে। এটা হলো আমার সিম্পল একটা ফ্লোচার্ট। কি হচ্ছে দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে একটা কোনো সে এক্স নামে কোনো একটা কম্পাউন্ড তৈরি হলো, ভেসাইকেলের মধ্যে তৈরি থাকলো, সেই ভেসাইকেলটা গলজি বডির এই ফেসটাতে, এই সারফেসটাতে এসে যুক্ত হবে, হলো গলজি বডির মধ্যে, ওর মধ্যে ওই মলিকিউলটাতে ওই এক্স যে কম্পাউন্ডটা, ওর মলিকিউলে যা চেঞ্জ হওয়ার চেঞ্জ হলো, হয়ে ও এই ফেসটা দিয়ে বের হয়ে আসবে, বের হয়ে এসে তারপর তারপর আমাদের যে কোষ পর্দা আছে সেটা দিয়ে বেরিয়ে যাবে। তাহলে যে ফেজে এসে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে জিনিসটা তৈরি হয়ে যে ফেজে এসে যুক্ত হলো, সেটাকে আমরা বলবো সিস ফেজ বা গঠনের তল। আর যে ফেজ দিয়ে বের হবে তাকে বলবো আমরা ট্রান্স ফেজ বা পরিণতির তল। বোঝা গেল? তাহলে এবার আমরা ছবির মধ্যে দেখি একবার কি হচ্ছে। দেখো, এই যে এন্ডোপ্লাজমিক বলছে ভেসাইকেল মুভ ফ্রম দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম টু গলজি বডি, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এটা তৈরি হয়েছিল, এ মুভ হলো গলজি বডির দিকে, এই ফেজটার দিকে হলো, এটাকে আমরা কি বলছি, সিস ফেজ। এটাকে আমরা কি নাম দিলাম, সিস ফেজ নাম দিলাম। গলজি বডির ভেতরে এই রেড অ্যারোটা দিয়ে তোমরা বুঝতে পারছো যে গলজি বডির ভিতরে নানা রকমের বিপাক্রিয়া চললো, বিপাক্রিয়া চলার পর ও এই ফেজটা দিয়ে ট্রান্সফেজ, এই যে ট্রান্সফেজ, এই ট্রান্সফেজ দিয়ে নতুন ভেসাইকেলের মধ্যে প্যাকেজ হয়ে ও বের হয়ে গেল। তো গলজি বডিকে সেই কারণে আমরা বলে থাকি প্যাকেজিং অর্গানেল। প্যাকেজিং
অর্গানেলি। প্যাকেজিং অর্গানেল তাহলে কেন বলছি দেখো, ধরো তুমি একটা খেলনার ফ্যাক্টরি চালাচ্ছ, এবার তোমার একটা ফ্যাক্টরির মধ্যে একটা পার্ট থাকবে যেখানে তুমি খেলনাটা বানাবে, তুমি খেলনাটা বানালে, বানিয়ে তুমি ডাইরেক্ট এটা মার্কেটে ছেড়ে আসবে না, তার আগে সেটার মধ্যে একটা র্যাপিং করবে, প্যাকেজিং করবে, তারপর একটা ভালো সুন্দর বক্স করবে, প্লাস্টিকে মুড়বে, তারপরে তুমি গিয়ে সেটা মার্কেটে দেবে। আমাদের সেলও তাই হচ্ছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হলো পুরো সেলটা একটা কারখানা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হলো সেই সেল অর্গানেল যে কিনা আমার এই কম্পাউন্ড গুলো তৈরি করছে। গলজি বডি হলো যে তার চারদিকে এরকম একটা র্যাপিং করছে, ঠিক আছে। সেই কারণে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমার একটা ফর্মিং সাইট, আর প্যাকেজিং সাইটকে আমার এই গলজি বডি, সেই কারণে প্যাকেজিং অর্গানেলও বলা হয়। যদি পরীক্ষাতে প্রশ্ন আসে প্যাকেজিং সেলের একটা কোষে প্যাকেজিং অর্গানেলকে, সে হলো আমার গলজি বডি। আচ্ছা, এবার তাহলে কি দুটো ফেজ কি কি হলো, সিস ফেজ বা ফর্মিং ফেজ বা গঠনের তল, আর ট্রান্স ফেজ বা ম্যাচুরেশন ফেজ বা পরিণতির তল। এর তাহলে কাজ কি? কাজ হলো উৎসেচক, হরমোন প্রভৃতি ক্ষরণ করতে হবে। উৎসেচক তৈরি হয় মানে এনজাইম, এগুলোর ইংরেজিগুলো জেনে রাখো। উৎসেচক মানে হচ্ছে এনজাইম, হরমোন ইজ হরমোন। আচ্ছা, দেহের সঞ্চয় কোষের সঞ্চয় ভান্ডার হিসাবে কাজ করে, প্রোটিন লিপিড এগুলোকে সংবহন করে। যদি কোনো এরকমও তুমি খেলনা বানাতে পারো যেটা কোনো প্যাকেজিং প্রয়োজন নেই, সেটাকে ডাইরেক্ট বহন করে নিয়ে যাবে, কিন্তু প্যাকেজিং এর থ্রুতেই যাবে। আচ্ছা, কোষ পর্দার পুনর্গঠন। কোষ পর্দা আমাদের নষ্ট হতেই পারে, বিভিন্ন এক্সোসাইটোসিস, এন্ডোসাইটোসিস এসব করার ফলে কোষ পর্দা নষ্ট হতেই পারে। সেই কোষ পর্দাকে রিপেয়ার কে করবে? গলজি বডি করবে। শুক্রাণুর মাথায় অবস্থিত অ্যাক্রোজোম, এটা তোমাদের একটা পোটেনশিয়াল এমসিকিউ। যেখানে আমি পোটেনশিয়াল এমসিকিউ বলছি সেখানে তোমাদের কান খাড়া হয়ে যাওয়া উচিত, যে স্যার এখানে বলছেন তার মানে ওখান থেকে একটা প্রশ্ন আসবেই। পোটেনশিয়াল এমসিকিউ কেন বলছি, দেখো এটা একটা শুক্রাণু, এই ছবিটা দেখো, শুক্রাণু, তার মাথায় কি আছে? যে হেড, হেডের মধ্যে এই যে হলুদটা দেখছো অ্যাক্রোজোম, এই অ্যাক্রোজোমটা কে তৈরি করে? এই অ্যাক্রোজোমটা এই আমাদের গলজি বডি তৈরি করবে। প্রোটিন ও লিপিডের গ্লাইকোসাইলেশন। গ্লাইকোসাইলেশন কি? দেখো, প্রোটিনের সাথে যদি কার্বোহাইড্রেট যুক্ত করি তাহলে তৈরি হয় হলো গ্লাইকোপ্রোটিন। প্রোটিনের সাথে, সরি, লিপিডের সাথে যদি কার্বোহাইড্রেট যুক্ত করি কি তৈরি হলো? গ্লাইকোলিপিড। আর এই দুটো যে রিয়াকশনের মধ্যে আমি যে কার্বোহাইড্রেট যুক্ত করলাম সেটাকে কি বলা হয়? গ্লাইকোসাইলেশন। তো এই গ্লাইকোসাইলেশনের কাজটা কে করে? এই গ্লাইকোসাইলেশনের কাজটা করে হচ্ছে আমাদের গলজি বডি। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বাট আমার মনে হচ্ছে যে তোমাদের অ্যাক্রোজোমের কোশ্চেনটা দিতে পারে, কারণ এটা আমি প্রিভিয়াস ইয়ার পেপারেও দেখেছি অ্যাক্রোজোমের কোশ্চেন আসে, যে শুক্রাণুর অ্যাক্রোজোম কে তৈরি করে? শুক্রাণুর অ্যাক্রোজোম আমাদের গলজি বডি তৈরি করে। তাহলে আমাদের গলজি বডি নিয়ে ওভারঅল আলোচনা হয়ে গেল। এরপরে আমরা চলে আসব আমাদের পরের কোষ অঙ্গাণু, সেটা হচ্ছে লাইসোজোম। লাইসোজোমকে আমরা বলি সুইসাইড ব্যাগ। কিসের জন্য বলা হয় দেখবো এক্ষুনি। দেখো, আবিষ্কর্তাকে ক্রিস্টিয়ান ডি ডুভে, সাল মনে রাখতে হবে না। সকল ইউক্যারিওটিক কোষে দেখা যায়, স্তন্যপায়ীর আরবিসি ছাড়া। দেখো, আমি যখনই বলছি সকল কোষে দেখা যায়, আমি যখনই বলছি এটার মানে এই জিনিসটাকে এভাবে মনে করো, বায়োলজিতে প্রচুর পরিমাণে এক্সেপশন থাকে। এক্সেপশন গুলো আমরা পরে আলোচনা করব, যখন রেসপেক্টিভ চ্যাপ্টারে যাব, তখন যখন আমরা সংবহন তন্ত্র পড়বো তখন আমরা আরবিসি নিয়ে পড়বো, তখন আমরা বলে দিব যে আরবিসিতে কি কি থাকে কি কি থাকে না। যেমন আরবিসিতে নিউক্লিয়াস থাকে না, তাই না? আরবিসিতে কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, কিছু কিছু ইম্পর্টেন্ট কোষীয় অঙ্গাণু বাদে অনেক কোষীয় অঙ্গাণু থাকে না আরবিসিতে। এই জিনিসগুলো আমরা যখন আরবিসি পড়বো, যখন আমরা সংবহন তন্ত্র পড়বো তখন জানবো। এরকম প্রত্যেকটা জিনিস আমরা, কিছু কিছু সেল অর্গানেল আমাদের উদ্ভিদের কোনো পার্টিকুলার সেলে থাকে না, কিছু কিছু সেল অর্গানেল আমার আবার কোনো একটা পার্টিকুলার সেলে স্পেশালি দেখা যায়। এগুলো আমরা সেই চ্যাপ্টার যখন পড়বো তখন দেখবো। এখন আমরা একটা সেলকে আইডিয়াল ধরে নিচ্ছি যার মধ্যে সব কোষীয় অঙ্গাণু আছে, যাতে আমাদের কমপ্লেক্স না হয় জিনিসটা, ইন্টারমিক্স যাতে না হয়। তো এখনকার জন্য সকল ইউক্যারিওট কোষে থাকে। কেন? পর্দা বেষ্টিত অঙ্গাণু তাই।
কারণ এর ইউক্যারিওট কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকে। একস্তরীয় পর্দা, সিঙ্গেল মেমব্রেন সিস্টেম, এটাও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও গলগি বডি থেকেই তৈরি হয়। এর ভেতরও তরল থাকে এবং তার সাথে কি থাকে, আর্দ্র বিশ্লেষক কিছু উৎসেচক থাকবে, হাইড্রোলাইজিং এনজাইমস থাকবে। কিসের কাজ করে এক্ষুনি আমরা জানবো। আচ্ছা, কি কি এনজাইম থাকে? প্রোটিয়েজ, লাইপেজ, ডিএনএস, আরএনএস, নিউক্লিয়েস, অ্যামাইলেজ। কোনো জিনিসের, কোনো লাইফ সায়েন্সে কোনো কিছু শেষে যদি এএসি এই ফ্রেজটা যুক্ত থাকে সেটা একটা এনজাইম, সেটা হলো একটা এনজাইম। তার মানে কি, প্রোটিয়েজ প্রোটিনকে ভাঙে, লাইপেজ লিপিডকে ভাঙে, ডিএনএস ডিএনএ কে ভাঙে, আরএনএ কে ভাঙে, নিউক্লিয়েস নিউক্লিক অ্যাসিডকে ভাঙে, অ্যামাইলেজ কাকে ভাঙে? স্টার্চকে ভাঙে। তো এই জাতীয় এনজাইমগুলো সবকিছু আমাদের এই লাইসোজোমের ভেতরে থাকে। লাইসোজোমের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হলো ও নিজের আকৃতি চেঞ্জ করতে পারে, আকৃতি পরিবর্তনশীল, যেটাকে আমরা বলি প্লিওমরফিজম। লাইসোজোম দুই প্রকারের হয়, দেখো এটাও তোমাদের বইতেই আছে, আবার মনে করাই, বইয়ের বাইরে কিচ্ছু বলছি না, সব বইয়ের মধ্যে আছে, বইটাকে পড়ো। প্রাইমারি লাইসোজোম, সেকেন্ডারি লাইসোজোম। তাহলে কি করে হচ্ছে আমরা দেখি, দেখো এটা একটা, এবার এই ছবিটাতে আসো, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখান থেকে যে ভেসিকল তৈরি হচ্ছে, দেখো এটা গলজি বডির থেকে প্রাইমারি লাইসোজোমটা আমার তৈরি হলো। এর ভেতরে কি আছে? এর ভেতরে আমার ফ্লুইড রয়েছে, তরল রয়েছে, এনজাইমস রয়েছে, হাইড্রোলাইজিং এনজাইম, যেটা এক্ষুনি বললাম, এই এনজাইমগুলো এর মধ্যে রয়েছে। আচ্ছা, এবার সেলের ভেতরে আমি বলেছিলাম ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস, মানে মুদ্রা কথা এন্ডোসাইটোসিস, এর মাধ্যমে কিছু খাদ্য সেল বাইরে থেকে ভেতরে নেয়। এই দেখো, ফ্লুইড কন্টেন্ট হলে পিনোসাইটোসিস, সলিড কন্টেন্ট হলে ফ্যাগোসাইটোসিস, এই সমস্ত কিছু ঢুকলো, ঢুকে নিয়ে এই যে এখানে একটা ফ্যাগোজোম তৈরি করলো। এখানে এটাকে বলছে পিনোজোম, এটাকে বলছে ফ্যাগোজোম, তাই না? মানে ওটা ভেতরে ঢোকার পরে যে পর্দা, কোষ পর্দা দিয়ে ঘেরা থাকে, সেই স্ট্রাকচারটাকে বলে। তো এটাকে তুমি ওয়ান কাইন্ড অফ ফুড ভ্যাকুয়ালের মতো ধরতে পারো। এরা এই প্রাইমারি লাইসোজোমের সাথে যুক্ত হবে। তাহলে প্রাইমারি লাইসোজোম কি? ও শুধুমাত্র ফ্লুইড আর এনজাইম, এই দুটো নিয়েই তৈরি, আর কিছু নেই। যখন এই পিনোজোম আর ফ্যাগোজোম এরা দুইজনে এর সাথে যুক্ত হয়ে তৈরি করলো সেকেন্ডারি লাইসোজোম। এর মধ্যে কি হচ্ছে দেখো, ধরে নাও আমি এই হাতে তোমাদেরকে দেখাচ্ছি, এটা হলো আমার পিনোজোম বা ফ্যাগোজোম কোনো একটা, এর মধ্যে খাদ্য আছে, আর এটা হচ্ছে প্রাইমারি লাইসোজোম, এটা হচ্ছে আমার প্রাইমারি লাইসোজোম। ঠিক আছে, এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে আমার ফ্লুইড আর এনজাইমস, এই দুটো জিনিস এর মধ্যে আছে। এরা দুজন এসে একসাথে হলো, এর ভিতরে কি ছিল? ফ্লুইড আর এনজাইম ছিল। ওরা যখন একসাথে হলো, এর মধ্যে আছে খাদ্য, এর মধ্যে আছে উৎসেচক এনজাইম, একে ডাইজেস্ট করে ফেলবে। এর মধ্যে যে খাদ্য আছে, এই খাদ্যকে ডাইজেস্ট করে ফেলবে। এই যে ডাইজেস্ট করার যে প্রক্রিয়াটা কোথায় হয়? সেকেন্ডারি লাইসোজোমে হয়, যেটা এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি, এই যে সেকেন্ডারি লাইসোজোম। একবার হয়ে গেল, একবার এই রাসায়নিক বিক্রিয়াটা হয়ে গেল, এই খাদ্যগুলোকে আর্দ্র বিশ্লেষণ করা হয়ে গেল, তারপরে এটাকে তো আমি বাইরে এমনি ছেড়ে দিতে পারবো না কোষের মধ্যে। তাহলে কে আসবে এই জায়গাটাতে কাজ করতে? কে আসবে? এটাকে বলা হয় রেসিডুয়াল বডি। মানে সেকেন্ডারি লাইসোজোম ও খাদ্যগুলোকে আর্দ্র বিশ্লেষণ করে কোষের সাইটোপ্লাজমে এমনি ছেড়ে দেবে না, ওটাকেও আবার এরকম ভেসাইকেলের মধ্যে বন্ধ করে রাখবে, এরকম একটা থলির মধ্যে বন্ধ করে রাখবে, সেটাকে বলবো রেসিডুয়াল বডি। তারপর সেই রেসিডুয়াল বডি এক্সোসাইটোসিস হয়ে সেলের থেকে বেরিয়ে যাবে। তাহলে দেখো, এদিকে দুটো আমরা এন্ডোসাইটোসিসের পদ্ধতি দেখলাম, পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস হয়ে প্রাইমারি লাইসোজোমের সাথে যুক্ত হয়ে সেকেন্ডারি লাইসোজোম তৈরি করে রেসিডুয়াল বডি তৈরি করে ডাইরেক্ট এক্সোসাইটোসিস হয়ে গেল। এইভাবে একটা লাইসোজোম কাজ করে। তাহলে কি, গৌণ লাইসোজোম, প্রাথমিক লাইসোজোম, তার সাথে ফ্যাগোজোম অথবা পিনোজোম অথবা দুটোই থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে। কাজ কি? কাজ হচ্ছে খাদ্যবস্তুর পরিপাক, এক্ষুনি বললাম। জীবাণু ধ্বংস। কি হয় আমাদের শরীরে, আমাদের যে রোগ প্রতিরোধের জন্য আমাদের যে লিউকোসাইট আছে, ডব্লিউবিসি রয়েছে, লিউকো মানে আমি আগের দিন বলেছিলাম ক্লোরোপ্লাস্ট পড়ানোর সময়, লিউকো মানে সাদা বা কালারলেস। লিউকো মানে অ্যাকচুয়ালি সাদা, কালারলেস বলা যাবে সাদা। ডব্লিউবিসির মধ্যে এই লাইসোজোমের ভেতরে সমস্ত রকমের এনজাইম থাকে। যখন একটা ব্যাকটেরিয়া ডব্লিউবিসিতে ঢোকে,
ডব্লিউবিসি ফ্যাগোসাইটোসিস করে। দেখো খুব সিম্পল একটা এক্সাম্পল নাও, আমি এখানে খাদ্য এবং উৎসেচকের কথা বলছিলাম, তোমরা এবার একটা এক্সাম্পল নাও। দেখো ধরে নাও এটা আমার একটা জীবাণু, ধরে নাও এটা আমার একটা জীবাণু, এটা আমার একটা জীবাণু। এই জীবাণুটাকে, এটা আমার একটা ডব্লিউবিসি একটা সেল আছে, ডব্লিউবিসির ভেতরে ঢুকলো। ডব্লিউবিসির ভেতরে একটা লাইসোজোম আছে, প্রাইমারি লাইসোজোম, ওর মধ্যে সমস্ত এনজাইমস রয়েছে, সমস্ত উৎসেচক রয়েছে। ও কি করবে, এই ব্যাকটেরিয়াটার মধ্যে সেই এনজাইমটা ছাড়বে, ব্যাকটেরিয়াটাকে নষ্ট করে ফেলবে। দেখো তাহলে আমার যে পুরো ডব্লিউবিসি সেলটা, ও একটা ব্যাকটেরিয়াকে ধরলো, জীবাণু একটা ব্যাকটেরিয়া, খাদ্যের মতোই ধরে নাও, ডব্লিউবিসির জন্য খাদ্য, ওকে ধরলো, ওর মধ্যে উৎসেচক ছিল, সে উৎসেচক দিল প্রাথমিক লাইসোজোম, লাইসোজোম ওটাকে প্রাথমিক লাইসোজোম দিয়ে আমার ব্যাকটেরিয়াটাকে নষ্ট করে ফেললো। তাহলে এন্ডোসাইটোসিস, আর তারপরে রেসিডুয়াল বডি তৈরি করে একে এক্সোসাইটোসিসের মাধ্যমে ডব্লিউবিসিটাকে বের করে দেবে। এটা হলো আমাদের লাইসোজোমের কাজ। বীজের পরিস্ফুটনের জন্য কাজ করে, কারণ এর মধ্যে এনজাইমস আছে, সেই কারণে বীজের পরিস্ফুটনে খুব হেল্প করতে পারে। মৃত কোষ, কোষীয় অংশ, কোষীয় অঙ্গাণু, ক্ষতিগ্রস্ত কোষ, এদেরকে ধ্বংস করে। আমি আগেই বলেছি আমাদের কোষের যে সমস্ত অঙ্গাণু রয়েছে, যে সমস্ত অংশ রয়েছে, সেগুলো নষ্ট হতেই পারে, ক্ষতিগ্রস্ত হতেই পারে, একটা কোষ মারা যেতেই পারে অবশ্যই। ঠিক আছে, এগুলোকে এই লাইসোজোম কি করে, ধ্বংস করে দেয়। লাইসোজোমটা রাপচার করে, ওর যে উৎসেচক সেটা বেরিয়ে আসে, বেরিয়ে এসে এগুলোকে ডাইজেস্ট করে ফেলে। সেই কারণে একে অটোফ্যাজি, অটোলাইসিস বা আত্মঘাতী থলিও বলা হয়। এটাই তোমাদের একটা এমসিকিউ, আত্মঘাতী থলি কাকে বলে? কাকে বলে? লাইসোজোমকে বলে, মাথায় রাখবে। তো এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ যে ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস পদ্ধতিটা কি। এখানে ফ্যাগোসাইটোসিসকে আমরা দেখাচ্ছি, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অটোফ্যাজি কি। দেখো ব্যাপারটা হলো, এটা একটা মাইটোকন্ড্রিয়া, এইটা যে দেখতে পাচ্ছ এটা একটা মাইটোকন্ড্রিয়া যেটা নষ্ট হয়ে গেছে, মাইটোকন্ড্রিয়া ফ্র্যাগমেন্ট লেখা, দেখো এটা নষ্ট হয়ে গেছে। আর এটা একটা লাইসোজোম, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা একটা লাইসোজোম। এখানে যেটা লেখা আছে সেটা প্যারক্সিজোম ফ্র্যাগমেন্ট, প্রয়োজন নেই জানার। এটা একটা লাইসোজোম, দুজনে ফিউজ করবে, ফিউজ করে একটা ফুল একটা আমাদের ভেসাইকেলের ভিতরে যাবে। ঠিক আছে, এই যে ভেসাইকেল কন্টেনিং টু ড্যামেজড অর্গানেল, মাইটোকন্ড্রিয়া, তার সাথে এখানে প্রাইমারি লাইসোজোম, দুজনে একত্রিত হয়ে এই সেকেন্ডারি লাইসোজোম তৈরি করলো, করে নিয়ে নষ্ট করে। এই দেখো ধরে নাও এখানে কি বলছে, একটা পেরক্সিজোম নষ্ট। আচ্ছা এই ছবিটাকে ওখানে দেখিয়েছি, একটু ভুল বললাম, সরি 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 একটু ভুল বললাম, এখানে গল্পটা একটু আলাদা হচ্ছে। গল্পটা হলো, এটা হচ্ছে আমাদের একটা পেরক্সিজোম, এটাও একটা সেল অর্গানেল, এটা হলো আমাদের একটা মাইটোকন্ড্রিয়া। এই দুইজনেই কার ভেতরে আছে? এই দুইজনেই একটা লাইসোজোমের ভেতরে আছে। এটাই এই ছবিতে দেখাচ্ছে। এই দেখো এটা হলো একটা লাইসোজোম, একটা ভেসাইকেলের ভিতরে আমার এই যে পেরক্সিজোম, এই যে মাইটোকন্ড্রিয়া, ড্যামেজ মাইটোকন্ড্রিয়া আছে, দুজনে ফিউজ করলো, ফিউজ করে এটা সেকেন্ডারি লাইসোজোম তৈরি করলো। ডাইজেশনের পরে এটা কি তৈরি হলো? এটা রেসিডুয়াল বডি তৈরি হলো। এটা হচ্ছে অটোফ্যাগির পদ্ধতি। দ্বিতীয়বার যেটা বললাম সেটা কারেক্ট, প্রথমবার একটা ভুল ছিল। যাই হোক, তাহলে কি, এই যে ভেতর মধ্যে এই একটা আর এই দুটো যে আমার ড্যামেজ সেল অর্গানেল, তার চারদিকে আমার চলে আসলো কে? আমার লাইসোজোম তৈরি করলো সেকেন্ডারি লাইসোজোম, তারপরে রেসিডুয়াল বডি হয়ে এক্সোসাইটোসিস হয়ে বের হয়ে যাবে। এরপর আমরা আসবো ভ্যাকিওলের আলোচনাতে। ভ্যাকিওল কি জিনিস? ভ্যাকিওল নাথিং বাট সেরকমই আমাদের সেল, ভ্যাকিওল কি নাথিং বাট আমাদের সেই যে সেল মেমব্রেন, প্লাজমা মেমব্রেন রয়েছে, সেই প্লাজমা মেমব্রেন দিয়েই তৈরি হওয়া, সরি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বডি, এদের মেমব্রেন দিয়ে তৈরি হওয়া একটা স্ট্রাকচার। দেখো প্রথমে আমরা জেনে নিই কি এর আবিষ্কর্তা হলেন অ্যান্টনি ফন লিউয়েনহক। সেই যে আমরা লিউয়েনহক স্যারের কথা পড়েছিলাম, যিনি প্রথম জীবিত কোষ দেখেছিলেন। কি কি দেখেছিলেন? ব্যাকটেরিয়া, ওয়াইল্ড অ্যানিমেলকিউল মনে করো। আর কি দেখেছিলেন উনি? আরবিসি দেখেছিলেন, ডাব্লিউবিসি দেখেছিলেন, কারেক্ট, ইস্ট সেল দেখেছিলেন, শুক্রাণু দেখেছিলেন, প্রথম উনি দেখেছিলেন। সেই ভদ্রলোকে কি করেছেন? এই ভ্যাকিওল আবিষ্কার করেছেন। সকল ইউক্যারিওট কোষে দেখা যায়,
নর্মালি সকল উদ্ভিদ কোষে বেশি দেখা যায়। উদ্ভিদ কোষে একটা জিনিস তৈরি হয় সেটাকে বলা হয় প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। কি হয় দেখো, উপরে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, একটা উদ্ভিদ কোষ দেখতে পাচ্ছ, তার ভেতরে ঠিক এই ক্লিয়ার যে জায়গাটা, এটা হচ্ছে ভ্যাকিউল। বটানিস্টরা এটাকে একটু ভালো মতো করে বলে সেন্ট্রাল ভ্যাকিউল। ঠিক আছে, তো কি হচ্ছে সেন্ট্রাল ভ্যাকিউল, এর ভেতরে যে কন্টেন্ট আছে সেটা নিয়ে এটা এতটা ফুলে থাকে যে আমার সেলের যে সাইটোপ্লাজমটা, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমটা, সেটাকে একদম পেরিফেরিতে পাঠিয়ে দেয়, একদম পরিধির দিকে পাঠিয়ে দেয়। এবং তারপরে কি হচ্ছে, আমাদের যে সাইটোপ্লাজমটা সেরকম একটা থিন লেয়ার, পেরিফেরির দিকে এরকম একটা থিন লেয়ার হয়ে থাকে। এই গঠনটাকে বলা হয় প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। এই গঠনটাকে কি বলে? প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। তাহলে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কোন কোষীয় অঙ্গাণুর সাথে যুক্ত? সেটা হলো আমাদের সেন্ট্রাল ভ্যাকিউলের সাথে যুক্ত। এটা তোমাদের একটা পোটেনশিয়াল এমসিকিউ। এটাও একস্তরীয় পর্দা দিয়ে তৈরি। এটি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও গলগি বডির পর্দা থেকে উৎপন্ন হয়। এটি তরলে পূর্ণ, যা কোষরস নামে পরিচিত। সেল স্যাপ, কোষরস বা সেল স্যাপ। এর ভেতরে কি রয়েছে? তাহলে এর ভেতরে রয়েছে সেল স্যাপ। ঠিক আছে, তাহলে এবার কোষরস কি দিয়ে তৈরি? এবার আমরা দেখব কোষরস কি দিয়ে তৈরি। কোষরস তৈরি হয় অবশ্যই জল, তার সাথে অজৈব বা খনিজ পদার্থ, কি কি অ্যানায়ন ক্যাটায়ন থাকতে পারে, জৈব পদার্থ থাকতে পারে, কি কি আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, পিগমেন্টস, অর্গানিক অ্যাসিড এক্সেট্রা। প্রকার কি কি হতে পারে? স্যাপ ভ্যাকিউল হতে পারে। নর্মালি ম্যাক্সিমাম ভ্যাকিউলই স্যাপ ভ্যাকিউল হয়, তার মধ্যে তরল পদার্থই থাকে। কন্ট্রাক্টাইল ভ্যাকিউল, এর মধ্যে তরল পদার্থ থাকে। কন্ট্রাক্টাইল ভ্যাকিউল কোথায় দেখা যায়? কোশ্চেন, কন্ট্রাক্টাইল ভ্যাকিউল কোথায় দেখা যায়? উত্তর, অ্যামিবা। কোথায় দেখা যায়? অ্যামিবাতে দেখা যায়। শুধু এটুকু বুঝে নাও কন্ট্রাক্টাইল ভ্যাকিউলের কাজ কি। কন্ট্রাক্টাইল ভ্যাকিউল হলো অ্যামিবাকে যখন বিভিন্ন আলাদা আলাদা কেমিক্যাল স্টিমুলাস বা কোনো রকম অসমোটিক স্টিমুলাস দেওয়া হয়, মানে অভিস্রবণের, ওর যখন চারপাশের অভিস্রবণ চাপ চেঞ্জ হয়ে যায়, একটা অভিস্রবণের যে, এটাকে এককটা তোমাদের বললে এখন হয়তো বুঝবে না, জেনে রাখো অসমোল। অভিস্রবণকে অসমোল দিয়ে ডিনোট করা হয়। অসমোলালিটি, চারদিকের পরিবেশের যদি অসমোলালিটি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমাদের এই যে অ্যামিবার কন্ট্রাক্টাইল ভ্যাকিউল কন্ট্রাক্ট করে যায়। কন্ট্রাক্ট করে গেলে অ্যামিবা সেই যে এনভায়রনমেন্টের মধ্যে নিজেকে ইজিলি অ্যাডাপ্ট করতে পারে। এটা অ্যাডাপ্টেশনের, অভিযোজনের একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল। তো এতটাও কঠিন কিছু যাবে না, তোমাদের প্রশ্নটা জিজ্ঞেস করবে যে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল কোন অর্গানিজমে দেখা যায়? অ্যামিবাতে দেখা যায়। অ্যামিবা কোন জাতীয় অর্গানিজম? এটা একটা প্রোটোজোয়া। দেখো একসাথে আমরা কি সুন্দরভাবে লাইফ সায়েন্সের প্যাটার্নটা বুঝতে পারছি। আমি সেই কারণেই বললাম যে এরপর যখন আমরা জীব জগতের বৈচিত্র্য নিয়ে আলোচনা করব, তখন যদি হঠাৎ করে তোমাদেরকে আমি অ্যামিবা সম্বন্ধে বলা শুরু করে দিই এবং তারপর কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল বলি, তোমরা বুঝবে না। যদি আগেই আমরা এই চ্যাপ্টারটা শুরু করতাম, তোমরা কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল বুঝতে না তখন, যারা প্রথমবার লাইফ সায়েন্স এভাবে পড়ছো। তো কন্ট্রাক্টাইল ভ্যাকুয়ালটা সম্বন্ধে তোমরা এখন জেনে রাখলে, পরে যখন আমি বলবো যে অ্যামিবার মধ্যে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল থাকে, তখন মনে পড়ে হ্যাঁ প্রদীপ স্যার পড়িয়েছিলেন যে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল কি, ভ্যাকুয়াল। তাহলে ভ্যাকুয়ালের লেকচার গিয়ে তোমরা হয়তো আবার একটু দেখে নেবে। আর কি আছে? ফুড ভ্যাকুয়াল আছে। ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিসের পরে যে খাদ্য বস্তুটা সেলের ভিতর ঢুকছে, ওরা একটা ভেসিকেলের মধ্যে থাকে, সেটাই হয়ে যায় কি, সেটাও একটা ভ্যাকুয়ালের মতো কাজ করে, ফুড ভ্যাকুয়াল। এয়ার ভ্যাকুয়াল, কিছু কিছু নিম্ন অর্গানিজম রয়েছে, যে আমাদের জৈবনিক স্তর যেগুলো রয়েছে তাতে একদম নিচের দিকে থাকা কিছু অর্গানিজম রয়েছে, জীব রয়েছে, ওদের সেলের মধ্যে এয়ার ভ্যাকুয়াল থাকে। ওর মধ্যে ওরা সিম্পলি গ্যাস ভরে রাখে, প্রয়োজনে গ্যাসটা ছাড়ে, ওদের বয়েন্সি বা ওদের প্লাবকতা কমে যায় বা বেড়ে যায়, যাই হোক সেটাতে আমরা যাচ্ছি না। আমরা বলছি ওদের বয়েন্সি ইনক্রিজ করে যায়, মানে ওরা ভাসতে পারে। মোদ্দা কথা ওরা হালকা হয়ে যায়, তাহলে ওরা ভাসতে পারে। আর যখন ওটার মধ্যে গ্যাস ভরে থাকে, সরি ভুল বললাম, যখন গ্যাস ভরে থাকে তখন ওরা হালকা হয়ে যায়, ভাসতে পারে। যখন গ্যাসটা বের করে দেয়, ভারী হয়ে যায়, ওরা সিঙ্ক করে যায়। এই কারণে ওদের গ্যাস ভ্যাকুয়াল প্রয়োজন।
কাজ কি? কাজ হলো কাজ হলো ভ্যাকিউলের রসস্ফীতি বজায় রাখে, গঠনগত দৃঢ়তা প্রদান করে, বিভিন্ন রঞ্জক, খনিজ পদার্থ ইত্যাদি খাদ্যবস্তু সঞ্চয় করে, ট্যানিন রেজিন সঞ্চয় করে। এটা একটা এমসিকিউ। কোন কোষ অঙ্গাণুতে আমাদের ট্যানিন ও রেজিন সঞ্চয় হয়ে থাকে? কোন কোষ অঙ্গাণুতে আমাদের ট্যানিন ও রেজিন সঞ্চয় হয়ে থাকে? সেটা হলো আমাদের এই ভ্যাকিউল। এটা একটা পোটেনশিয়াল এমসিকিউ। অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণ করে, অসমো রেগুলেশনের কাজ করে। অসমোসিস মানে হচ্ছে অভিস্রবণ। এটা আমরা পরবর্তীতে আরেকবার জৈবনিক ক্রিয়া পড়ার সময় পড়বো। তো ভ্যাকিউল হয়ে গেল। এরপর চলে আসবে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ইন্টারেস্টিং একটা স্ট্রাকচার, অ্যাকচুয়ালি আমার নিজের খুব ইন্টারেস্টিং লাগে, সেটা হলো রাইবোজোম। রাইবোজোমের কে আবিষ্কর্তাকে? প্যালাডে। তার জন্য এর নাম কি? প্যালাডে পার্টিকেল। এমসিকিউ, প্যালাডি পার্টিকেল কাকে বলে? প্যালাডে পার্টিকেল রাইবোজোমকে বলে। সকল কোষে দেখা যায়, আইদার ইট ইজ প্রোক্যারিওট অর ইউক্যারিওট, সব কোষে রাইবোজোম থাকবেই। তার জন্য একে কি বলে? ইউনিভার্সাল অর্গানেল। এটার পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু নয়, এ পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। ফ্লো চার্টটা মনে করো, ফ্লো চার্টের মধ্যে দুজনই পর্দাহীন কোষ অঙ্গাণু ছিল। কে কে ছিল? 1 নম্বর ছিল আমার রাইবোজোম, 2 নম্বর ছিল আমার সেন্ট্রোজোম। তার মধ্যে কে আছে পর্দাহীন কোষীয় অঙ্গাণু? সে হলো প্রথমটা পড়ছি রাইবোজোম। এটি সাইটোপ্লাজমে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে আমরা দেখেছি একটু আগে, রাইবোজোমে আগেও বলেছি, প্লাস্টিডে আগেও বলেছি, নিউক্লিয়ার মেমব্রেন সেখানেও থাকে, নিউক্লিওপ্লাজম অর্থাৎ নিউক্লিয় রস সেখানে পাওয়া যায়। এটি আরএনএ ও প্রোটিন দ্বারা তৈরি। তাহলে যদি বলে যে কি দিয়ে তৈরি রাইবোজোম? আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি। আচ্ছা, রাইবোজোমের দুটি অধো একক থাকে, অধো একককে ইংলিশে বলে সাব ইউনিট। এই ইংলিশ টার্মগুলো তোমরা জানতে থাকো, কারণ যখন তোমরা পড়তে যাবে তখন কিন্তু ইংলিশ টার্মগুলো অনেক বেশি ইউজ হবে, সেই কারণে ইংলিশ টার্মগুলো শিখে রাখো। তাহলে রাইবোজোমের দুটো অধো একক, লার্জার ও স্মলার, বড় ও ছোট। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো ছোট অধো একক, এটা বড় অধো একক, এটা ছোট অধো একক, এটা বড় অধো একক। এবার তোমাদের জন্য একটা প্রশ্ন আমি এখানে দিচ্ছি এই লেকচার রিলেটেড। দেখো, আগের যে 7টা কোশ্চেন ছিল, 7টা প্রশ্ন ছিল, ওটা আগের লেকচার রিলেটেড ছিল। এখানে আগের লেকচার থেকে ইউজ করা কনসেপ্ট দিয়ে তোমাদের কয়েকটা প্রশ্ন করব। দেখো, এখানে আছে 40s, এখানে আছে 60s, মানে এটা 80s রাইবোজোম। এটা কোথায় পাওয়া যায়? আচ্ছা, এখানে আছে 30s, এখানে আছে 50s, এটা হলো 70s রাইবোজোম। এটা কোথায় পাওয়া যায়? এই প্রশ্নটা, এটা তোমরা কমেন্টে জানাবে যে এই দুটো রাইবোজোম কোনটা কোথায় পাওয়া যায়। আমি এখানে দুটো ছবি এনেছি তোমাদের জন্য, 80s রাইবোজোম আর এটা হলো 70s রাইবোজোম। কোনটা কোথায় পাওয়া যায় তোমরা বলবে। দেখো, একটা রাইবোজোম এর ভেতরে এগুলো দেখছো, এগুলো সব কিন্তু আরএনএ। এগুলো একদম মনে রাখতে হবে না, এগুলো কিচ্ছু তোমাকে মনে রাখতে হবে না, জাস্ট দেখানোর জন্য। এই সাইজও মনে রাখতে হবে না, শুধু দেখানোর জন্য যে আরএনএ এর ভিতরে এই রাইবোজোমের ভিতরে এই যে আরএনএ আছে, তার সাথে এই চারদিকে প্রোটিন রয়েছে। প্রোটিনের যে গোলটা দেখছো এটা প্রোটিন। তাহলে আরএনএ কি দিয়ে তৈরি? সরি, রাইবোজোম কি দিয়ে তৈরি? আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে, কয়টা অধো একক থাকে? দুটো অধো একক থাকে, লার্জার ও স্মলার। আচ্ছা আচ্ছা, তোমাদের দেখো আমি দেখিয়ে নিই যে এখানে অ্যান্সারটা অলরেডি দেওয়া আছে, তাহলে একটা কোশ্চেন কিন্তু কমে গেল তোমাদের। যাই হোক, এটা এটা কিন্তু অবশ্যই একটা তোমাদের পরীক্ষাতে এমসিকিউ আসবে যে 70s রাইবোজোম কোথায় দেখা যায়, 80s রাইবোজোম কোথায় দেখা যায়। তাহলে দুই প্রকার, 80s রাইবোজোম, 70s রাইবোজোম। এবার শুধু মাথায় রাখো, 70s রাইবোজোম আরো দুটো জায়গাতে দেখা যায় প্রোক্যারিওট সেল বাদে। সেটা হলো আমাদের ইউক্যারিওট সেল যে রয়েছে, আমাদের যে ইউক্যারিওট সেল রয়েছে তার মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড, এদের ভেতরেও আমাদের 70s রাইবোজোম দেখা যায়। এর থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে আচ্ছা স্যার, প্রোক্যারিওট মানে ব্যাকটেরিয়া, এর মধ্যেও আমরা রাইবোজোম দেখতে পাচ্ছি 70s, আমার মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের ভেতরেও আমরা দেখতে পাচ্ছি 70s রাইবোজোম। স্যার, কোনোভাবে কি এরা জড়িত, একজন একজনের সাথে যুক্ত? মানে ব্যাকটেরিয়ার সাথে কি মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড এরা যুক্ত? চিন্তা করতে থাকো, যখন আমরা অভিব্যক্তি চ্যাপ্টারটা পড়বো, যখন আমরা ইভলিউশন পড়বো, তখন এটার আমি অ্যান্সার দেব।
যদি যারা যারা এখনো যাদের মাথায় স্ট্রাইক করেছে যে হ্যাঁ হতে পারে এরা দুজন কোনোভাবে যুক্ত, ব্যাকটেরিয়ার সাথে মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিড কোনোভাবে যুক্ত, এখন বলে দিচ্ছি একদম ঠিক, যুক্ত এরা। কিভাবে যুক্ত? যখন অভিব্যক্তি চ্যাপ্টার পড়বো তখন আমরা জানবো, এখন না। এখনকার জন্য শুধু জেনে রাখো যে প্রোক্যারিওট বাদে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিডেও 70s রাইবোজোম পাওয়া যায়। এরপর আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও তোমাদের এমসিকিউ, সেটা হলো পলিরাইবোজোম বা পলিজোম কোথায় পাওয়া যায়। উপরের ছবিটা দেখছো, এটা হলো একটা পলিরাইবোজোম বা পলিজোমের ছবি। দেখো মাঝখানে এই ছবিটাকে তোমরা ভালো মতো করে লক্ষ্য করো, মাঝখানে এটা একটা এমআরএনএ দেখতে পাচ্ছ, তার সাথে অনেক কটা রাইবোজোম যুক্ত আছে। এই গঠনটাকে বলা হয় পলিরাইবোজোম বা পলিজোম। কোথায় দেখা যায়? প্রোক্যারিওট সেলে দেখা যায়। কোথায় দেখা যায়? ব্যাকটেরিয়াতে দেখা যায়। এইটা একটা প্রশ্ন। পলিরাইবোজোম কি? একটা এমআরএনএ এর মধ্যে একাধিক রাইবোজোম যুক্ত থাকলে সেটাকে বলা হয় পলিরাইবোজোম। পলিরাইবোজোম কোথায় দেখা যায়? ব্যাকটেরিয়াতে দেখা যায়। এই দুটোই প্রশ্ন এখান থেকে আসতে পারে। কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা। প্রোটিন সংশ্লেষকে আমরা কি বলি? লাইফ সায়েন্স বা বায়োলজিক্যাল সায়েন্সের ভাষায় কি বলি? আমরা ওটাকে ট্রান্সলেশন বলি। তাহলে স্যার প্রশ্ন হলো যে ট্রান্সলেশনের সাথে কোন সেল অর্গানেল যুক্ত? ট্রান্সলেশনের সাথে রাইবোজোম যুক্ত। এটাও একটা এমসিকিউ। দেখো আমরা একটা একটা করে স্লাইড আগাচ্ছি আর একটা একটা করে নতুন এমসিকিউ আমরা দেখছি। এইভাবে আমরা এমসিকিউ সলভ করব, যাতে যখনই পরীক্ষাতে তোমাদের হঠাৎ করে প্রশ্ন আসলো যে ট্রান্সলেশনের সাথে যুক্ত কোষীয় অঙ্গাণুটি কি, চোখের সামনে তোমার প্রথম একটা অপশন দেখলো রাইবোজোম, তুমি ডাক দিয়ে দিলে, পেয়ে গেলে একটা নাম্বার। এটাকে বলে কোশ্চেনকে এনকাউন্টার করা। আর কোশ্চেন সলভ করা হলো যে ট্রান্সলেশন কি আগে চিন্তা করি, তারপরে দেখি আচ্ছা ট্রান্সলেশন মানে প্রোটিন সংশ্লেষ, প্রোটিন সংশ্লেষে কাকে কাকে লাগে। এটা হলো যারা নর্মালি সলভ করে তাদের কাজ। আর তোমরা যারা ইনফিনিটি বাই লেটস ইমপ্রুভ থেকে পড়ছো, তাদের যেটা অ্যাড অন, তাদের যেটা সব থেকে বড় একটা গুণ হবে সেটা হলো এইভাবে তোমরা কোশ্চেনকে এনকাউন্টার করে দেবে যে আচ্ছা ট্রান্সলেশন বলেছে, চোখ বন্ধ করে রাইবোজোম, রাইবোজোমেরই কাজ ট্রান্সলেশন। এইভাবে আমরা পুরো লাইফ সায়েন্সটাকে প্রিপেয়ার করব। এরপর চলে আসবো আরেকটা আমাদের পর্দাবিহীন কোষ অঙ্গাণু, সেটা হলো সেন্ট্রোজোম। দেখো সেন্ট্রোজোমের আবিষ্কর্তাকে বোভেরি। কেবল প্রাণী কোষে দেখা যায়, স্নায়ু কোষ ছাড়া। ইনফ্যাক্ট আরবিসিতেও থাকে না, রেড সেল যেটা তার মধ্যেও থাকে না। বললাম পর্দাবিহীন। এটি সাইটোপ্লাজমের নিউক্লিয়াসের ঠিক কাছেই থাকবে। প্রোটিন দ্বারা তৈরি 9+0 ট্রিপলেট অ্যারেঞ্জমেন্ট। এর ডিটেলে তোমাকে যেতে হবে না, শুধু জেনে রাখো 9+0 ট্রিপলেট অ্যারেঞ্জমেন্ট, ব্যাস। 9+0 ট্রিপলেট অ্যারেঞ্জমেন্ট। 9+0 ট্রিপলেট অ্যারেঞ্জমেন্ট কোথায় দেখা যায়? মাইক্রোটিবিউলার গঠন কোথায় দেখা যায়? সেটা দেখা যায় আমাদের সেন্ট্রোজোমে। আচ্ছা, সংখ্যায় দুটি থাকে। প্রতিটি মাইক্রোটিবিউল 13টি প্রোটোফিলামেন্ট দিয়ে তৈরি হয়। এর দুটি অংশ, একটা সেন্ট্রিওল ও একটা সেন্ট্রোস্ফিয়ার। এই যে সেন্ট্রিওল আর তার চারদিকের পুরো অংশটাকে বলে সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রিওলের চারদিকে গাঢ়ভাবে রঞ্জিত যে অংশটা থাকে, রঞ্জিত মানে, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, রঞ্জক, একে আমরা বায়োলজিক্যাল টার্মে বলি স্টেইন, মানে কালার। আমরা কোনো কিছুকে উইদাউট কালার দেখতে পারি না। আমাদের যখনই কোনো কিছুকে কোনো একটা কোষ অঙ্গাণু বা কোনো কোষকে মাইক্রোস্কোপে দেখতে হয়, আমাদেরকে সেখানে স্টেনিং করতে হয়। সেই স্টেনিংটাই যে করে সেটা হলো আমাদের এই, মানে সেই যে পদ্ধতিটা সেটাকে বলে রঞ্জিতকরণের পদ্ধতি। কে করে? স্টেইনের দ্বারা করতে হয়। তো গাঢ়ভাবে রঞ্জিত যে অংশ সেটা হলো সেন্ট্রোস্ফিয়ার, অথবা ওটাকে আরেকটা নাম বলা হয় কাইনোপ্লাজম। যদি এখন প্রশ্ন আসে কাইনোপ্লাজম কোন অঙ্গাণুর সাথে যুক্ত? সেন্ট্রোজোম। এটা একটা এমসিকিউ। আচ্ছা, সেন্ট্রিওলের নিচে বিভাজিত হওয়ার ক্ষমতা আছে, এটা মাথায় রাখবে। দেখো আমরা আগে পড়েছিলাম কি, প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া নিজের বিভাজিত হওয়ার ক্ষমতা আছে, নিজেকে রেপ্লিকেট করতে পারে। এখানে আমরা জানতে পারছি কি সেন্ট্রিওলও নিজে রেপ্লিকেট করতে পারে। এটা কোন সময়টাতে রেপ্লিকেট হয়? G2 দশায় রেপ্লিকেট হয়। আচ্ছা, কাজ কি? প্রাণী কোষে কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করা। এর সাথে আরেকটা কাজ আছে, সেটা হলো টেইল অফ স্পার্ম। শুক্রাণুর যে লেজ, শুক্রাণুর লেজের মধ্যে থাকে অ্যাক্সিয়াল ফিলামেন্ট। এগুলো সব তোমাদের বইয়ের মধ্যে রয়েছে, কোনোটাই আমি এক্সট্রা বলছি না, বইয়ের বাইরে বলছি না। আমাদের যে শুক্রাণু হয়, শুক্রাণুর মধ্যে
শুক্রাণুর লেজে যে টেলে যে অ্যাক্সিয়াল ফিলামেন্ট থাকে, সেই অ্যাক্সিয়াল ফিলামেন্টটা কে তৈরি করে? সে অ্যাক্সিয়াল ফিলামেন্ট তৈরি করে আমাদের কে? সেন্ট্রোজোম। তাহলে শুক্রাণু নিয়ে আমরা দুটো কোশ্চেন পেলাম। নাম্বার 1 অ্যাক্রোজোম কে তৈরি করে? গলজি বডি। নাম্বার 2 টেইল অর অ্যাক্সিয়াল ফিলামেন্ট কে তৈরি করে? সেন্ট্রোজোম। তাহলে আমরা সেন্ট্রোজোম নিয়েও পড়ে ফেললাম। সেন্ট্রোজোম নিয়ে পড়ার পর এরপর আমরা যেখানে যাব সেটা হচ্ছে আমাদের সাইটোস্কেলেটন। দেখো, সাইটোস্কেলেটন তোমাদেরকে খুব যে ডিটেলে জানতে হবে তা না। সাইটোস্কেলেটন অ্যাকচুয়ালি খুব বড় এবং খুব ভাস্ট একটা সাবজেক্ট। শুধু তোমরা ফার্স্ট একটা টপিক, শুধু তোমরা জেনে রাখো 3 রকমের সাইটোস্কেলেটন হয়। প্রথম সাইটোস্কেলেটন কে এ হলো মাইক্রোটিবিউল। কি দিয়ে তৈরি? টিবিউলিন প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে। এ কি করে? এ সিলিয়া, ফ্লাজেলা, শুক্রাণুর লেজ একটু আগে বললাম এসব তৈরি করতে আর কোষকে যান্ত্রিক দৃঢ়তা দিতে সাহায্য করে। সেকেন্ড, মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট কি দিয়ে তৈরি? অ্যাক্টিন ফিলামেন্ট দিয়ে। অ্যাক্টিন মায়োসিন তোমরা শুনে থাকবে, তার মধ্যে যে অ্যাক্টিন ফিলামেন্ট আছে সে অ্যাক্টিন ফিলামেন্ট দিয়ে তৈরি মাইক্রোফিলামেন্ট। এবং এটা একটা এমসিকিউ, যে কি মাইক্রোফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়, সেটা হলো অ্যাক্টিন ফিলামেন্ট। এ কি? এটা সংকোচনশীল। তার মানে কি আমাদের সাইটোপ্লাজমের কাঠামো তৈরি করতে সাহায্য করে, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করতে সাহায্য করে, আর সংকোচন যেহেতু করে তাহলে আমাদের যে শেপ, আমাদের যে সাইটোপ্লাজমের শেপ বা কোষের যে শেপ সেটাকে চেঞ্জ করতে সাহায্য করে। আরেকটা থাকে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কি? যে আমাদের নিউরোনাল সেলে যে নিউরোফিলামেন্ট থাকে, গ্লায়াল সেলে গ্লায়াল ফিলামেন্ট থাকে, কেরাটিন থাকে, আমাদের যে স্কিনের সেল সেখানে কেরাটিনের ফিলামেন্ট পাওয়া যায়। এগুলো হেটেরোজিনাস গ্রুপ, মানে বিভিন্ন ধরনের আলাদা আলাদা প্রোটিন দিয়ে তৈরি করা একটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। না এরা কমপ্লিটলি মাইক্রোটিবিউলের মধ্যে পড়লো, না এরা কমপ্লিটলি মাইক্রোফিলামেন্টের পড়লো, ইন বিটুইন কিছু স্ট্রাকচার, যেমন কেরাটিন, সালফেট এসব দিয়ে তৈরি। এখানে তো পাশে ওদের ছবিও দেখতে পাচ্ছ। এটা ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপ, এই যে চকচক করছে এগুলো ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপে আমরা ছবি তুলেছি। মাইক্রোস্কোপ নিয়ে একটা ছোট্ট আমি লেকচার নেব, সেটার মধ্যে আমরা টাইপস অফ মাইক্রোস্কোপ নিয়ে জেনে নেব, যদি জিকে টাইপের কোনো একটা কোশ্চেন চলে আসতে পারে। এই যে গঠন দেখছো, তাহলে আমাদের মাইক্রোটিবিউল কি দিয়ে তৈরি? টিবিউলিন প্রোটিন দিয়ে তৈরি। মাইক্রোফিলামেন্ট কি দিয়ে তৈরি? অ্যাক্টিন ফিলামেন্ট দিয়ে তৈরি। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কি দিয়ে তৈরি? এটা কোনোদিন কোশ্চেন আসবে না, স্টিল জেনে রাখো কেরাটিন ফিলামেন্ট দিয়ে তৈরি। তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এবং এটার থ্রুতে তোমরা একবার পড়ে নিতে পারো যে এটার কাজ কি, সাইটোস্কেলেটনের বিভিন্ন কম্পোনেন্ট ও তাদের কাজ কি। অ্যাকচুয়ালি এই পুরো লিস্টের মধ্যে তোমাদের জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রপার্টি, অর্থাৎ কোন প্রোটিন দিয়ে এটা তৈরি, সেটা কোন প্রোটিন দিয়ে তৈরি সেটা, ঠিক আছে। আর স্ট্রাকচার কোনটা হলো আর কোনটা নিডেড সেটা। আর কোনো কিছু তোমাদের এত কিছু প্রয়োজন নেই। যদি তোমাদের ইচ্ছা হয় যে তোমরা পড়তে পারো, নাহলে পড়তে হবে না, ছেড়ে দাও। এরপর চলে আসবো আমরা নিউক্লিয়াসের আলোচনাতে। দেখো, একটা কোষের খুব ইম্পর্টেন্ট, কোষের ব্রেন, একটা কোষের যে একটা সেলের যে ব্রেন সেটা হচ্ছে নিউক্লিয়াস। তো আমরা পড়বো এবার নিউক্লিয়াস নিয়ে। আচ্ছা, আবিষ্কর্তা রবার্ট ব্রাউন। প্রথম সেলের ডিসকভারিতে আমরা আলোচনা করেছিলাম আবিষ্কর্তাকে, রবার্ট ব্রাউন। কোষের সমস্ত বিপাক্রিয়া নিয়ন্ত্রক, তাই এটাকে কি বলে? ব্রেন অফ দ্য সেল, কোষের মস্তিষ্ক। সকল জীবিত কোষে নিউক্লিয়াস বর্তমান, যেখানে যেখানে নিউক্লিয়াস থাকে না সেটা আমরা পরে পড়বো, যেমন আরবিসি তে থাকে না, পরে পড়বো। ঠিক আছে। উদ্ভিদ কোষের ক্ষেত্রেও কোনো কোনো জায়গাতে নিউক্লিয়াস পাওয়া যায় না, সেটা আমরা পরে পড়বো। বিভিন্ন আকারের হতে পারে, গোলাকার, দণ্ডাকার, সূত্রাকার, ডিম্বাকার, বৃক্কের ন্যায়। যেমন বৃক্কের ন্যায় কোথায় পাওয়া যায়? এবার তোমরা একটা জিনিস দেখো, দেখি হাইলাইট ইউজ করা যায় কিনা। হাইলাইটার। বৃক্কের ন্যায় কোথায় দেখা যায়? বৃক্কের ন্যায় দেখা যায় প্যারামেসিয়ামে, এটা একটা এমসিকিউ। আচ্ছা, খণ্ডিত কোথায় দেখা যায়? নিউট্রোফিল আর ইওসিনোফিল। যখন আমরা ব্লাড এবং ব্লাড সেল নিয়ে পড়বো তখন আমরা এটা নিয়ে একবার আলোচনা করব। বাট এখনকার জন্য তোমরা মনে রাখো
যে এই যে তোমাদের বলা হলো বৃক্কের ন্যায় কোথায় দেখা যায় আর খণ্ডিত কোথায় দেখা যায়, এই দুটো তোমাদের এমসিকিউ, এই দুটোই এমসিকিউ এবং এটা আসবেই। আর যদি বৃক্কের ন্যায় সেটা নাও আসে, খণ্ডিত কোথায় দেখা যায়, দ্যাট ইজ ইওসিনোফিল আর নিউট্রোফিল, এটা আসবেই। বিস্তরীয় পর্দা, একটা অন্তঃপর্দা একটা বহিঃপর্দা, তার মানে দুটো প্রকোষ্ঠ হচ্ছে, এটা বহিঃপর্দা এটা অন্তঃপর্দা আর এটা নিউক্লিওপ্লাজম, তাহলে দুটো প্রকোষ্ঠ হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে পেরিনিউক্লিয়ার স্পেস, পেরিনিউক্লিয়ার স্থান, এই যে পেরিনিউক্লিয়ার স্থান। বহিঃপর্দায় অসংখ্য ছিদ্র থাকে যাকে নিউক্লিয়ার পোর কমপ্লেক্স বলে। তো এটা জেনে রাখবে নিউক্লিয়ার পোর কমপ্লেক্স কি জিনিস। নিউক্লিয়ার পোর আমরা একটু পরে ছবিতে দেখবো নিউক্লিয়ার পোর কমপ্লেক্স। আচ্ছা, বহিঃপর্দার গায়ে রাইবোজোম লেগে থাকে এবং বহিঃপর্দা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে, দ্যাট ইজ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কন্টিনিউয়াস হয়। এর ভেতরে সূত্রাকার ও লিনিয়ার ডিএনএ, আরএনএ, রাইবোজোম, হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন ইত্যাদি থাকে। তার সাথে কিছু উৎসেচক থাকে, কিছু এনজাইম থাকে যেগুলো নিউক্লিওপ্লাজমে অবস্থিত। আচ্ছা, নিউক্লিওপ্লাজম কিরকম হয়? আম্লিক প্রকৃতির হয়, এটা একটা এমসিকিউ। নিউক্লিওপ্লাজম কিরকম হয়? নিউক্লিওপ্লাজম আম্লিক হয়, ক্ষারীয় হয়, প্রশম হয়, কোনোটিই নয়, আম্লিক হয়, এটা মাথায় রাখবে। সেই কারণে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড তো এমনি এমনি নাম হয়নি। রবার্ট ব্রাউন দেখেছিলেন যে এটা একটা ভেতরে কোনো একটা স্ট্রাকচার আছে যেটা বেসিক স্টেনে রঞ্জিত হয়, সেটা হলো নিউক্লিক অ্যাসিড। যেহেতু বেসিক স্টেনে রঞ্জিত হচ্ছে তাই জিনিসটার প্রকৃতি অ্যাসিডিক। আচ্ছা, নিউক্লিওলাস পর্দাবিহীন ডিএনএ, আরএনএ ও প্রোটিন দ্বারা তৈরি গোলাকার একটি গাঢ়ভাবে রঞ্জিত অংশ। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো নিউক্লিওলাস, এই যে এটা হচ্ছে নিউক্লিওলাস। ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকা কি? ডিএনএ, আরএনএ, রাইবোজোম, হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন এক্সেট্রা দিয়ে তৈরি হয় ক্রোমাটিন জালিকা। এই যে জালের মতো দেখছো নিউক্লিয়াসের ভেতরে, সেটা। তোমরা নিউক্লিয়াসের ছবিটা দেখতে পাচ্ছ, প্রয়োজনে এই নিউক্লিয়াসের ছবিটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে, এই ছবিটা একটা স্ক্রিনশট নিয়ে নেবে। এরপর আমরা একটু নিউক্লিয়াসটাকে ডিটেলে দেখি, ঠিক আছে? দেখো, খুব সিম্পল। দেখো, নিউক্লিয়াসের কাজ কি? কোষের সমস্ত বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, বংশগতির ধারক ও বাহক, কারণ কি ওর মধ্যে ডিএনএ রয়েছে, তাই না? ডিএনএ রেপ্লিকেশন করে। এর ভেতরে প্রোটিন ও রাইবোজোম সংশ্লেষ হয়, কিছু কিছু প্রোটিন সংশ্লেষ নিউক্লিয়াসের ভেতরেই হয়, আর কোষ বিভাজনে সাহায্য করে। দেখো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে ব্ল্যাক এন্ড হোয়াইটের যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, যে ছাঁকনির মতো এটা দেখতে, এটা একটা নিউক্লিয়াসকে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখছি। তার ঠিক পরে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এর নিচে এই যে এটা, ঠিক আছে, বা এই যে তার পাশের যে এই ছবিটা, তার পাশের এই যে ছবিটা, এটার মধ্যে তোমরা মনে হচ্ছে যে কিছু গোল গোল করে এরকম ভাবে কেউ একটা ছবি এঁকে রেখেছে, এরকম 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 করে কতগুলো স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছ তোমরা। এগুলোকেই বলে নিউক্লিয়ার পোর কমপ্লেক্স। জাস্ট দেখানোর জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম, তার এটা কোনো প্রশ্ন আসার চান্সও নেই। জাস্ট জেনে রাখো যে নিউক্লিয়ার পোর কমপ্লেক্স কোথায় থাকে। নিউক্লিয়াসে থাকে, অবভিয়াসলি নিউক্লিয়াসের বাইরের মেমব্রেনে থাকে। এই যে তোমরা লাল লাল দেখতে পাচ্ছ, নিউক্লিয়ার পোর কমপ্লেক্স। এটা হলো নিউক্লিয়াস, তার সাথে যুক্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে এটা হলো আমাদের কি? নিউক্লিওলাস। আচ্ছা, তার সাথে এই পুরো জায়গাটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, আর এর মধ্যে থাকবে আমাদের ক্রোমাটিন রেটিকুলাম। এই যে দেখতে পাচ্ছ ক্রোমাটিন রেটিকুলাম, ডিএনএ। আচ্ছা, ডিএনএর মধ্যে এই যে ছোট ছোট দানা দানা দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় নিউক্লিওজোম। যখন আমরা ডিএনএ পড়বো তখন আমরা পড়বো যে নিউক্লিওজোম কাকে বলে, তখন আমরা জিনিসটা জানবো। এখন আপাতত জেনে রাখো যে নিউক্লিওজোম নামে একটা জিনিস হয়। কি? নিউক্লিওজোম। প্রশ্ন, নিউক্লিওজোম কোথায় পাওয়া যায়? নিউক্লিওজোম নিউক্লিয়াসের ভিতরে পাওয়া যায়। কি দিয়ে তৈরি? নিউক্লিওজোম তৈরি হয় হলো আমাদের ডিএনএ, আরএনএ, আরএনএ হবে না, নিউক্লিওজোম তৈরি আমাদের হিস্টোন প্রোটিন ও ডিএনএ দিয়ে। কি কি দিয়ে তৈরি? ডিএনএ প্লাস হিস্টোন। আচ্ছা, এটা গেল আমাদের নিউক্লিয়াস। এরপরে আমরা দেখব ক্রোমোজোমের যে গঠনগত যে হায়ারার্কি রয়েছে বা গঠনগত যে ধাপ রয়েছে, সেটা আমরা দেখব। দেখো, সব থেকে আণুবীক্ষণিক যেটা আমরা নর্মালি কেমিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে দেখতে পারি, সেটা হলো ডিএনএ। ডিএনএ গুলো একসাথে পাক খেয়ে এই যে দেখো তৈরি করছে নিউক্লিওজোম। হিস্টোন প্রোটিন, এটা হচ্ছে হিস্টোন প্রোটিন, এটা এটা এলা হচ্ছে হিস্টোন প্রোটিন, ওর চারদিকে পাক খেয়ে তৈরি করছে
নিউক্লিওসোম, এরকম প্রচুর নিউক্লিওসোম একসাথে এভাবে পাক খাচ্ছে। পাক খেতে খেতে তৈরি করছে সলিনয়েড। সলিনয়েড একটা এমসিকিউ আসতে পারে তোমাদের, সলিনয়েড কিসের সাথে যুক্ত বা সলিনয়েড স্ট্রাকচার কোথায় দেখা যায়? সলিনয়েড স্ট্রাকচার আমরা কোষের নিউক্লিয়াসে দেখতে পাই, সলিনয়েড স্ট্রাকচার ক্রোমোজোমে দেখতে পারি। এরকম সলিনয়েড গুলো পরপর যুক্ত হয়ে আরো বেশি টাইট হয়। তুমি মনে করো যে একটা নারকেলের দড়িকে, নারকেলের যে রশিগুলো হয় সেটাকে, নারকেলের ছোবড়া দিয়ে যে রশি হয় সেটাকে তুমি এভাবে ঘোরাচ্ছ, ঘোরাতে ঘোরাতে এরকম সলিনয়েডের আকৃতি নেবে, সেটার থেকে তৈরি হবে সুপার সলিনয়েড। সেই সুপার সলিনয়েড গুলো আস্তে আস্তে বিন্যস্ত হয়ে তৈরি করবে ক্রোমাটিড, আর এই ক্রোমাটিড গুলো একসাথে তৈরি করবে ডিএনএ, সরি ক্রোমোজোম। তাহলে আমরা কি দেখলাম? সবার আগে তাহলে কে আছে? সবার আগে আছে আমাদের ডিএনএ, সেখান থেকে আছে আমাদের নিউক্লিওজোম, সেখান থেকে আমাদের আসে সলিনয়েড, সেখান থেকে আমাদের আসে সুপার সলিনয়েড, সেখান থেকে আমাদের আসে ক্রোমাটিড, আর সেখান থেকে আমাদের ফাইনালি আসে আমাদের সবার প্রিয় ক্রোমোজোম। কারেক্ট? তো এটা হলো আমাদের ডিএনএ থেকে ক্রোমোজোম অব্দি যাওয়ার যে হায়ারার্কি সেটা। এবং এটা কেন ইম্পর্টেন্ট দেখো, আমাদের এক একটা কোষে, মানুষের এক একটা কোষে 2.2 মিটার লম্বা ডিএনএ আছে। দেখো আমাদের কোষ আণুবীক্ষণিক, তার মধ্যে ডিএনএ স্ট্র্যান্ডেরই লেন্থ হচ্ছে 2.2 মিটার। ভালো মতো লিখে দিই, 2.2 মিটার। তাহলে এই 2.2 মিটার ডিএনএ কে কিভাবে একটা সেলের, তাও আবার নিউক্লিয়াসের ভেতরে আমি অ্যারেঞ্জ করব, সেটার জন্য কি তৈরি হলো? এই নিউক্লিওজোমাল মডেল এবং ক্রোমোজোম তৈরি হলো। এটাই গঠনগত ধাপ, এটা তোমাদের জানতে হবে। এরপর দেখো একটা ক্রোমোজোম, এবার আমরা ক্রোমোজোম নিয়ে একটু আলোচনা করি। দেখো ক্রোমোজোম খুব শর্টে যদি বলি, এটাও একটা ক্রোমোজোম, মাঝখানে আছে সেন্ট্রোমিয়ার, এটাও একটা ক্রোমোজোম। এটা একটা ক্রোমাটিড, এখানে দুটো ক্রোমাটিড। এটা হলো ইন্টারফেজের ক্রোমোজোম, এটা আমার আফটার এস ফেজ, কোষ ডিভিশন যখন, সেল ডিভিশন যখন আমরা পড়বো তখন পড়বো। ইন্টারফেজ ক্রোমোজোম এরকম হয়, ঠিক আছে? আর এস ফেজ মানে হচ্ছে আমাদের যে সিনথেসিস ফেজ, সেই সিনথেসিস ফেজের ক্রোমোজোম এরকম হয়। এটাকে মেটাফেজ ক্রোমোজোমও বলে অনেক সময়, ঠিক আছে? তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? একটা ক্রোমোজোমের মধ্যে কি থাকে? সবার আগে একটা মুখ্য খাঁজ বা সেন্ট্রোমিয়ার থাকে। সেন্ট্রোমিয়ারের উপরে এই দেখো প্রোটিনের একটা স্তর আছে, এটাকে কাইনেটোকোর বলে, যেখানে বেমতন্তু লাগে। তারপরে আমাদের রয়েছে পুরো, এটা কি, এটাকে বলা হচ্ছে ক্রোমাটিড। ক্রোমাটিডের একদম টার্মিনাল থেকে টিলোমিয়ার, এটা হচ্ছে ক্রোমোমিয়ার, এই যে গোল গোল গুলো ক্রোমোমিয়ার। আচ্ছা ক্রোমোনিমাটা কি? ক্রোমাটিন থ্রেড, দ্যাট ইজ ডিএনএ, এটাকে বলা হয় ক্রোমাটিন বা ক্রোমোনিমাটা। কাইনেটোকোর হলো। আচ্ছা এরপর হলো গৌণখাঁজ, কিছু কিছু ক্রোমোজোমে গৌণখাঁজ দেখা যায়, কিছু কিছু ক্রোমোজোমে আমরা আবার কি দেখতে পাই? স্যাটেলাইট দেখতে পাই। আচ্ছা স্যাটেলাইটের কাছে একটা জিনিস দেখ, নিউক্লিওলার অর্গানাইজার দেখতে পাচ্ছ, দ্যাট ইজ নিউক্লিওলার অর্গানাইজার রেজিয়ন, নর রেজিয়ন। নর রেজিয়ন তাহলে আমরা ক্রোমোজোমের কোথায় দেখতে পাচ্ছি? একদম একটা কোনো এন্ডে দেখতে পাচ্ছি, যেখান থেকে কি তৈরি হয়? নিউক্লিওলাস তৈরি হয়। এবার টেলোমিয়ারটাকে তোমরা একটু ইম্পর্টেন্স দাও, কারণ প্রশ্ন আসবে ক্যান্সারের সাথে যুক্ত ক্রোমোজোমের অংশটি হলো দ্যাট ইজ টিলোমিয়ার। ক্যান্সারের সাথে যুক্ত অংশটি হলো টিলোমিয়ার। এবার কেন আমি হঠাৎ করে ক্যান্সার এবং টিলোমিয়ারের আলোচনাটা তোমাদের এখানে করতে যাচ্ছি? দেখো কি হয়, আমাদের একটা কোষ যখন ডিভিশন করে, প্রত্যেকটা ডিভিশনে আমার একবার করে ডিএনএ রেপ্লিকেশন হয়, এবং তারপর আবার সেই রেপ্লিকেট হওয়া ডিএনএ ওরা ক্রোমোজোমে একত্রিত হয়। এবার প্রত্যেকবার যখনই আমাদের একটা কোষের ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, ততবারই কিছুটা ডিএনএর পার্ট নষ্ট হয়, কিছুটা ডিএনএর পার্ট আর রিকভার হয় না। সেটা কোথাকার পার্ট? সেটা টেলোমিয়ারের পার্ট। সেখানে একটা এনজাইম থাকে টিলোমারেজ, একটা এনজাইম থাকে টিলোমারেজ। আমি আবার বলেছি যে, মনে করে দিই, যেখানে শেষে এস পাবে সেটাই হলো একটা এনজাইমের নাম।
একটা উৎসেচক। সেই টিলোমারের উৎসেচক কি করে, ওই টিলোমিয়ারের যে হারিয়ে যাওয়া যে ডিএনএ পার্টটা আছে, সেই হারিয়ে যাওয়া ডিএনএ পার্টটাকে পুনরায় সংশ্লেষ করে। এটা হলো আমাদের এই টিলোমারেজ এনজাইমের কাজ, টিলোমিয়ারের গুরুত্ব। টিলোমিয়ার অ্যাক্টিভিটিতে কোনো রকমের চেঞ্জ যদি আসে ক্যান্সার হতে পারে। তো এই কারণে এটা আমি তোমাদেরকে মনে করিয়ে দিলাম। এবার থাকলো প্রাথমিক খাজ ও গৌণ খাজের পার্থক্য। এটা তোমরা বই থেকে অবশ্যই পড়বে। দেখো অবস্থান কি, প্রাথমিক খাজ সেন্ট্রোমিয়ারে থাকে, গৌণ খাজ সেন্ট্রোমিয়ার বাদে অন্য যে কোনো জায়গাতে থাকতে পারে। ডিএনএ প্রাথমিক খাঁজে সেন্ট্রোমিয়ার, এখানে যদি দেখো এখানকার ডিএনএ যদি অ্যাক্টিভ হয় তাহলে ডিএনএ স্প্লিট করে যাবে, তাই এখানকার ডিএনএ নিষ্ক্রিয়, এখানকার ডিএনএ অ্যাক্রিয়। কাজ, কোষ বিভাজনের সময় বেমতন্তু এখানে যুক্ত হয়, কোথায় যুক্ত হয়, কাইনেটোকোর। আর এটা নিউক্লিওলাস তৈরি করতে সাহায্য করে। কি বলে ওটাকে, নর। যদি বলে নর রিজিয়ন কার সাথে যুক্ত, নর রিজিয়ন নিউক্লিওলাস তৈরির সাথে যুক্ত। এরপর আমরা দেখতে যাচ্ছি আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, আমরা দেখব, এটাকে বলা হয় হলো তোমাদের ক্যারিওটাইপিং। দেখো মানুষের 46টা ক্রোমোজোম, সেই 46টা ক্রোমোজোমকে যখন আমরা, আচ্ছা ক্যারিওটাইপিং এ কোন স্টেন ইউজ করা হয়, জিনসাস স্টেন। এটা একটা, যদি খুব কঠিন কোশ্চেন কখনো করে তাহলে এই এমসিকিউটা দেবে, যদি খুব কঠিন কোশ্চেন করে, নর্মালি করে না তোমাদের এএনএম জিএনএম এর কোশ্চেন এত কঠিন, কিন্তু যদি করে এই প্রশ্নটা দেবে, কোন স্টেন ইউজ করা, জিনসাস স্টেন ইউজ করা হয়। তো ডিপেন্ডিং অন দ্য ব্যান্ডিং প্যাটার্ন, জিনসাস স্টেন ইউজ করার পর, এটা যদি ধরো একটা তোমার ক্রোমোজোম হয়, সেই ক্রোমোজোমের মধ্যে এরকম আমরা সাদা কালো আমরা ব্যান্ড পাই। এই ব্যান্ডিং প্যাটার্ন, ক্রোমোজোমের লেন্থ, এটার উপর ডিপেন্ড করে ক্রোমোজোমকে আমরা সাজাই, সেটাকে বলা হয় হলো কি, সেই জিনিসটাকে আমরা বলি ক্যারিওটাইপিং। সেই ক্যারিওটাইপিং এ এর বেশি তোমাদেরকে জানতে হবে না। এই দেখো ক্রোমোজোম 1 2 3 4 5 এইভাবে, আর এগুলো সব হচ্ছে অটোজোম, এগুলো সব হলো তোমার অটোজোম। আর এটা হলো সেক্স ক্রোমোজোম, দ্যাট ইজ স্ত্রী প্রাণী বা ফিমেলদের ক্ষেত্রে এক্স এক্স, আর পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই। এটা দেখতে পাচ্ছি এইভাবে সাজানো হয়। এটা কেন করা হয়, কোনো জেনেটিক অ্যাবনর্মালিটি আছে কিনা কোনো একটা মানুষের মধ্যে সেটা দেখার জন্য, কোনো জেনেটিক রোগ আছে কিনা সেটা দেখার জন্য এই জিনিসটা করা হয়। আচ্ছা, তারপরে এটার মধ্যে দেখো, এটা হলো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, এটা সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম, এটা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, এটা টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কি, এটা ভি আকৃতি, উল্টানো আছে এখানে, অ্যাকচুয়ালি এটাকে বলে ভি আকৃতি। সাবমেটাসেন্ট্রিক এল আকৃতি, অ্যাক্রোসেন্ট্রিক জে আকৃতি, আর টিলোসেন্ট্রিক আই আকৃতি। এগুলো কোথায় দেখা যায়, এই আকৃতিগুলো কোষ বিভাজনে অ্যানাফেজ দশায় দেখা যায়। যখন আমরা কোষ বিভাজন পড়বো তখন এগুলোকে আরেকবার রিভিশন করবো। এখন জাস্ট মনে রাখো এটা কিসের উপর ডিপেন্ড করে এই ডিভিশনটা করা হচ্ছে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের পজিশন। ঠিক মাঝখানে থাকলে মেটাসেন্ট্রিক, মাঝখান থেকে একটু সরে থাকলে সাবমেটাসেন্ট্রিক, একদম ধারের দিকে কোথাও কাছাকাছি থাকলে, কিন্তু একদম ধারে না, সেটা হলো আমাদের অ্যাক্রোসেন্ট্রিক, আর টিলোসেন্ট্রিক একদম ধারে থাকলে সেটা টিলোসেন্ট্রিক। এইভাবে এই ডিভিশনটা করা হয়। সবকিছু তোমাদের দেখো বাংলায় লেখা আছে, মানে বুঝতেই পারছো এগুলো সব তোমাদের বইয়ের থেকেই নেওয়া, সবকিছু তোমাদের বইয়ের ইনফরমেশন, কোনো কিছু বইয়ের না। এবারে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিন পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ। ইউক্রোমাটিনে শুধু জেনে নাও যে যখন আমরা কোনো সেলকে বা কোনো সেলের পার্টিকুলার নিউক্লিয়াসকে আমরা স্টেন করার চেষ্টা করি, তখন নিউক্লিয়াসে কিছুটা পার্ট ডার্কলি স্টেন হয়, কিছুটা পার্ট লাইটলি স্টেন হয়। তো যেটা লাইটলি স্টেন হয় সেটাকে বলে ইউক্রোমাটিন, যেটা ডার্কলি স্টেন হয় সেটাকে বলে হেটেরোক্রোমাটিন। তাহলে ক্রোমাটিনের বর্ণ, ইউক্রোমাটিন হচ্ছে হালকা, হেটেরোক্রোমাটিন গাঢ়। ডিএনএ পরিমাণ ইউক্রোমাটিনে বেশি থাকে, হেটেরোক্রোমাটিনে কম থাকে। ইউক্রোমাটিনের সক্রিয়তা অনেক বেশি, হেটেরোক্রোমাটিনের সক্রিয়তা কম। ক্রসিং ওভার ইউক্রোমাটিনেই ঘটে, আর এখানে ঘটে না। তাহলে এটা একটা এমসিকিউ, যে ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিনের কোথায় ক্রসিং ওভার হয়, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোথায় ক্রসিং ওভার হয়, ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিনের মধ্যে আমার ইউক্রোমাটিনে ক্রসিং ওভার হয়, হেটেরোক্রোমাটিনে ক্রসিং ওভার হয় না। ক্রোমোজোমের পরিমাণ এই অংশে অনেক বেশি,
ইউক্রোমাটিনে, হেটারোক্রোমাটিনে কম। এরপর আমরা যখন ডিএনএ আরএনএ নিয়ে আলোচনা করছি তাহলে আমরা চট করে দেখে নিতে পারি ডিএনএ ও আরএনএ এর পার্থক্য, ঠিক আছে। আর যদি তোমাদের মনে হয় যে ডিএনএ আরএনএ এর পার্থক্য তোমরা পরে পড়বে, তাহলে এই জিনিসটা আমি তোমাদের জন্য রেখে দিচ্ছি, এটা আমরা বায়োমলিকিউল, এই চ্যাপ্টারে আমরা ডিএনএ আরএনএ পার্থক্যটা পড়বো। আমরা আপাতত ডিএনএ আরএনএ পার্থক্যটাকে আমরা হোল্ড করি, এটা আমরা এখন পড়বো না, এটা আমরা যখন বায়োমলিকিউল চ্যাপ্টারে যাব তখন পড়বো। ভাবলাম যে তোমাদের এটা বলে দিই তাহলে হয়ে যাবে। এরপর চলে আসি ফাইনালি আমরা একটা প্রোক্যারিওট সেলের স্ট্রাকচার। দেখো প্রোক্যারিওট সেলে সবার আগে তোমরা দেখো এখানে একটা বাইরের দিকে একটা আবরণ দেখতে পাচ্ছ, সেটা হলো আমার সেল ওয়াল, তার ভেতরে থাকবে সেল মেমব্রেন, সেল মেমব্রেন ইনভ্যাজিনেশন হয়ে এই যে দেখো মেসোজোম বলেছিলাম প্রথম লেকচারে আমি মেসোজোমের কথা বলেছিলাম, এই দেখো মেসোজোম কিসে কাজ করে, শ্বসনে কাজ করে। এই দেখো এটাকে বলা হয় নিউক্লিয়েড, নিউক্লিয়ার বডি ও নিউক্লিয়েড, ঠিক আছে। দেখো এখানে জি, ইআর, এল, ভি, এদের কাউকে দেখতে পাচ্ছ এই ছবিতে? একবার দেখে নাও, কাউকে দেখতে পাচ্ছ না, কিন্তু আরএনএ কে দেখতে পাচ্ছ, এটা আছে, তার মানে তোমরা এখানে ডিএনএ কে, এটা ডিএনএ, ডিএনএ দেখতে পাচ্ছ। তোমরা রাইবোজোমও দেখতে পাচ্ছ, কোথায় গেল, এই যে রাইবোজোম, তোমরা রাইবোজোমও দেখতে পাচ্ছ। তার মানে কি রাইবোজোম এটা হলো ইউনিভার্সাল সেল অর্গানেল, আর এটা একটা প্রোক্যারিওট কোষ, একটা ব্যাকটেরিয়াল কোষের একটা স্ট্রাকচার। প্রয়োজনে তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই স্ক্রিনশটটা ইম্পর্টেন্ট। এরপর ব্যাকটেরিয়া প্রধানত দুই ধরনের হয়, এটা তোমাদের নিজেদের উপর দিচ্ছি, তোমরা পড়বে কি পড়বে না। এক হয় গ্রাম পজিটিভ, এক হয় গ্রাম নেগেটিভ। কি হয়, গ্রাম স্টেইনিং হয় একটা জিনিস, এর মধ্যে ক্রিস্টাল ভায়োলেট নামে একটা স্টেন ইউজ করা হয়। এই ক্রিস্টাল ভায়োলেট ইউজ করার পর যে ব্যাকটেরিয়াগুলো ভায়োলেট কালারের হবে বা পার্পল কালারের হবে তারা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, যারা ভায়োলেট কালারের হবে না, হালকা লাল কালারের হবে, তারা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এইটুকু পার্থক্য তোমাদের জানলেই চলবে। বাট তোমাদের এই জিনিসটা বলে দেওয়ার পিছনে প্রধান কারণটা হলো যে জেনে রাখো ব্যাকটেরিয়া প্রধানত দুই ধরনের হয়, একটা হচ্ছে গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ। এটা আমরা যারা ক্লিনিশিয়ান, যারা আমরা মেডিকেল ফিল্ডে অ্যাজ ডক্টরস বা অ্যাজ ক্লিনিশিয়ানস কাজ করি, তাদের ক্ষেত্রে এটা জানা খুব ইম্পর্টেন্ট। এবং তোমাদের যদি খুব কঠিন প্রশ্ন আসে তাহলে এটা একটা এমসিকিউ আসতে পারে, যে ব্যাকটেরিয়ার জন্য আমরা কোন স্টেন ইউজ করি, গ্রাম স্টেনিং ইউজ করি, সেই স্টেনটার নাম কি, ক্রিস্টাল ভায়োলেট। এটা একটা এমসিকিউ আসতে পারে। আর ইনকেস তোমরা জানতে চাও যে অ্যাকচুয়ালি গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার পার্থক্য কি, তাহলে তোমাদের ওই পার্থক্যটা দেওয়া থাকলো। এরপর ফাইনালি আমরা জিনিস দেখবো ব্যাকটেরিয়ার শেপ। দেখো ব্যাকটেরিয়া এরকম মোনোকক্কাস হতে পারে, কক্কাই, কক্কাই মানে রাউন্ড, ব্যাসিলাই মানে রড, স্পাইরিলাম, স্পাইরিলাম মানে এরকম স্পাইরাল টাইপের শেপ যার হবে তার, ভিব্রিও, ভিব্রিও মানে কার্ভড। ব্যাকটেরিয়ার বেসিক এই চারটা শেপ হয়, এই চারটা শেপের উপর ভিত্তি করে দেখো প্রথমে মনোককাস, মনো মানে সিঙ্গেল, প্রথমটা মনোকক্কাস, তারপরে ডিপ্লোককাস, দুটো একসাথে আছে তাই ডিপ্লোককাস, তারপর টেট্রাকক্কাস, দুটো কক্কাস চারটা কক্কাস একসাথে আছে তাই টেট্রাকক্কাস। আচ্ছা স্ট্রেপ্টোকক্কাস, একটা চেনের মতো আছে, অনেক কটা যুক্ত হয়ে এরকম চেনের মতো তৈরি করছে, দেখো অনেক কটা ব্যাকটেরিয়া যুক্ত হয়ে এরকম চেনের মতো তৈরি করছে, তার জন্য এটাকে বলা হলো কি, স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টো মানে স্ট্রিপ বা স্ট্রেপ্টো মানে হচ্ছে ফিতে। স্ট্যাফাইলোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস মানে কি, স্ট্যাফাইলোকক্কাস মানে হলো আঙুরের থোকার মতো দেখে মনে হচ্ছে। আচ্ছা তারপর সার্সিনা, সার্সিনা মানে এরকম যদি ঘনক আকৃতি, ঘনক বা কিউব এই আকৃতির হয় তাহলে সেটাকে বলবো আমরা সার্সিনা। আচ্ছা এটা ব্যাসিলাস, একটা আছে বলে, দুটো থাকলে ডিপ্লোব্যাসিলাস,
একটা চেনের মতো তৈরি করলে স্ট্রেপ্টোব্যাসিলাস, এখানে ছিল স্ট্রেপ্টোকক্কাস, এখানে স্ট্রেপ্টোব্যাসিলাস। প্যালিসেড ব্যাসিলাস, একটার উপর একটা থেকে যখন তৈরি হয় সেটাকে বলে প্যালিসেড ব্যাসিলাস। আর কি আছে? স্পাইরিলাম, এই যে ভিব্রিও, তাই না? এগুলো আছে। তোমরা যেটা মনে রাখবে সেটা এই কটা মনে রাখবে আগে, সবার আগে এটা, যে কক্কাই মানে রাউন্ড, ব্যাসিলাই মানে রড, স্পাইরিলাম মানে স্পাইরাল আকৃতি, ভিব্রিও মানে কার্ভড। এটা মাথায় রাখবে, ঠিক আছে? ভিব্রিওর মধ্যে তোমরা একটা ব্যাকটেরিয়ার নাম কি বলতে পারবে? যদি জেনে থাকো কমেন্ট সেকশনে জানাবে তো। একটা খুব ভয়ঙ্কর একটা ডিজিজ করে, খুব ভয়ঙ্কর, এবং যারা এএনএম জিএনএম এ যাচ্ছ তাদেরকে জানা এটা খুব ইম্পর্টেন্ট। বাচ্চাদের যদি এই রোগটা হয় তাহলে সেই বাচ্চাকে সেখান থেকে বাঁচিয়ে আনতে যদি সঠিক সময় মতো আমরা ইন্টারভেন না করি মেডিকেলি, তাহলে ওকে বাঁচিয়ে মানে ওকে ফেরানো খুব কষ্টকর হয়ে যায়। সেই রোগটার নাম তোমরা জেনে বলবে এবং এই ব্যাকটেরিয়ার নামটা বলবে। বলে দিচ্ছি, এটা দূষিত জল, দূষিত খাবার এসবের থেকে ছড়ায়, এবং এক্ষেত্রে যে আমাদের ভাতের মাড়, সেই ভাতের মাড়ের মতো আমাদের বাচ্চার যে মল ত্যাগ করবে সেটা সেই ভাতের সাদা মাড়ের মতো মনে হবে। বলা হয় রাইস ওয়াটার কালার্ড স্টুল। আমি হিন্ট দিয়ে দিয়েছি, তোমরা এটা খুঁজে বের করবে। যাই হোক, এখান থেকে কি মনে রাখবে? এখান থেকে তাহলে তোমরা মনে রাখতে যাচ্ছ, যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হলো কক্কাই কাকে বলে, ব্যাসিলাই কাকে বলে, স্পাইরিলাম কাকে বলে, ভিব্রিও কাকে বলে। আচ্ছা, তার পাশের ছবিটা তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো ব্যাকটেরিয়ার মধ্যে ফ্লাজেলা থাকে। ফ্লাজেলার বিভিন্ন রকমের অ্যারেঞ্জমেন্ট হতে পারে, যে কোনো জায়গাতে ব্যাকটেরিয়াতে ফ্লাজেলা থাকতে পারে। দেখো, কোনো ব্যাকটেরিয়াতে ফ্লাজেলা নাও থাকতে পারে। ট্রিকাস, ট্রাইকাম, ট্রিকাস মানে হচ্ছে ট্রাইকাস মানে হলো হেয়ারি, ঠিক আছে? চুল নিয়ে যারা কাজ করে, যে সমস্ত বিজ্ঞানীরা চুল নিয়ে কাজ করে তাদের বলে ট্রিকোলজিস্ট। ওই রকমই দেখো, এই ব্যাকটেরিয়াতে নেই, এটাকে বলে অ্যাট্রিকাস। এর মধ্যে একটা আছে, একে বলে মোনোট্রিকাস। এর মধ্যে দুটো আছে, তা একে বলে অ্যাম্ফিট্রিকাস। অ্যাম্ফি মানে বোথ। একে বলে, এর দেখো একদিকে মনে হচ্ছে না অনেক কটা, একদিকে একটা এন্ডে অনেক কটা ফ্লাজেলাকে একসাথে দিয়ে দিয়েছে। একটা মানুষের একটা, যদি আমি এরকম একটা ফেস আঁকি, এরকম মনে হচ্ছে না যে মাথার চুলের মতো? সেটাকে বলা হয় লোফোট্রিকাস। আচ্ছা, পেরি মানে হচ্ছে পরিধি। পেরি মানে পরিধি। দেখো, এই ব্যাকটেরিয়াতে কি হচ্ছে, চারদিকে। এর এক্সাম্পল হলো ইকোলাই। ইকোলাই, এটা হলো পেরিট্রিকাস। আর এটা হলো সেফালোট্রিকাস। দুটো মাথায় জাস্ট এরকম গুচ্ছের মতো দুটো আছে, সেফালোট্রিকাস। তো ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করে এইভাবে আমরা শেষ করে দিলাম আমাদের কোষ চ্যাপ্টারটা। এরপর কিছু তোমাদের ওয়ান লাইনার কোশ্চেন থাকবে বিভিন্ন বইতে, বিভিন্ন ওয়ান লাইনার কিছু জিনিস থাকবে, সেটা আমরা তোমাদেরকে পরে প্রোভাইড করে দেব। এবং সেটা জানার জন্য, সেটা এমসিকিউ আকারেও দিতে পারি, সেটা আমরা নোট আকারেও দিতে পারি, সেটা জানার জন্য তোমাদেরকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। তাহলে আজকে আমরা কি কি পড়লাম একবার রিভিশন করে নিই। আজকে সবার আগে আমরা পড়েছিলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে, তারপরে আমরা পড়লাম গলজি বডি নিয়ে, তারপরে আমরা পড়লাম ভ্যাকিওল, ভ্যাকিওলের পর পড়লাম রাইবোজোম। আচ্ছা, এর মাঝখানে একটা পড়েছিলাম আমরা লাইসোজোম। আচ্ছা, তারপরে আমরা পড়লাম সেন্ট্রোজোম নিয়ে, সেন্ট্রোজোমের পর আমরা পড়ছি সাইটোস্কেলেটন নিয়ে। ফাইনালি আমরা পড়লাম নিউক্লিয়াস নিয়ে। নিউক্লিয়াস নিয়ে ইন ডিটেল আলোচনা করার পর আমরা ক্রোমোজোমের গঠন দেখলাম, আমরা একটা ক্রোমোজোমের বিভিন্ন অংশ দেখলাম, আমরা ক্যারিওটাইপিং কি এবং টাইপ অফ ক্রোমোজোমস কি কি হয় সেটা দেখলাম, ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিনের পার্থক্য দেখলাম, ডিএনএ আরএনএ এর পার্থক্য তোমাদের পরে বায়োমলিকিউলস চ্যাপ্টারসে বলবো, ব্যাকটেরিয়া সেলের গঠন দেখলাম, আর বিভিন্ন ব্যাকটেরিয়ার টাইপ দেখলাম, আকার, এবং আমাদের যে ব্যাকটেরিয়াতে ফ্লাজেলা তার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়া কত ধরনের হয়। এই চার্টটাকে তোমরা মনে রাখবে, এবং অবশ্যই এই চার্টের থেকে ইম্পর্টেন্ট এই প্রশ্নটার উত্তর দিবে যে ভিব্রিও গ্রুপ মানে টাইপের ব্যাকটেরিয়া এমন কে আছে যার জন্য একটা খুব
মারাত্মক ডিজিজ হয় বাচ্চাদের ক্ষেত্রে, যেখানে রাইস ওয়াটার কালার স্টুল হবে। এটা তোমরা জেনে নিয়ে তোমরা কমেন্টে জানাবে। তো আশা করি সেল চ্যাপ্টারটা নিয়ে তোমাদের আর কোনো কারোর ডাউট নেই, তোমরা ভালো মতো করে বুঝেছো। পড়ার পর এখন তোমরা ম্যাক্সিমাম নাম্বার অফ এমসিকিউ সলভ করতে থাকো, ঠিক আছে? যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, অনেক লেন্দি এবং সেল চ্যাপ্টার সবসময় লেন্দি হয়, আমরাও যখন পড়েছি এন্ট্রান্সের জন্য আমাদের সময় সেল চ্যাপ্টার খুব লেন্দি হতো। তো তোমরা পড়তে থাকো, এই সেল চ্যাপ্টারটা তোমরা পড়ো, সেল চ্যাপ্টারটা খুব ভালো মতো করে তোমরা প্রিপেয়ার করো, যাতে সেল চ্যাপ্টারের যতগুলো আমরা কনসেপ্ট শিখলাম সেই কনসেপ্টগুলো অন্য কোথাও আমাদের অ্যাপ্লাই করে বুঝতে যাতে কোনো কষ্ট না হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, ভিডিওটা শেয়ার করো নিজেদের বন্ধু বান্ধবীদের সাথে যারা এই এক্সামগুলোর জন্য প্রিপারেশন করছে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা ক্লিক করে নাও, কারণ বেল আইকনটা ক্লিক না করলে আমরা যে সমস্ত আপডেট দিচ্ছি সেগুলো তোমরা পাবে না। তো বেল আইকনটা ক্লিক করে নাও আর আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, সেই লিঙ্ক ফলো করে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। এই যে সমস্ত এক্সট্রা শিটগুলো আমরা তোমাদের প্রোভাইড করব, যে সমস্ত এমসিকিউ এবং কুইজগুলো আমরা ধীরে ধীরে তোমাদের জন্য আনতে চলেছি, সেটার জন্য তোমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদের সাথে কানেক্ট করতে হবে। অল দ্য ভেরি বেস্ট এবং থ্যাংক ইউ লেকচারটা দেখার জন্য। তোমরা পারবে, লেটস ইমপ্রুভ, উইল রক।